প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সেল বায়োলজি। তো WBGNM অ্যান্ড ANM, জেনপাস, MNS, AUET, প্যারামেডিক্যাল সব ধরনের এক্সামে সেলের কোন কোন ধরনের কোশ্চেন্স থাকে এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু সলিউশন হয়ে যাবে। আর এই একটা ভিডিওই তোমাদের সব অল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সব ধরনের কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং তোমরা সব ধরনের কোশ্চেন কিন্তু তোমরা সলভ করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, র্যাপিডলি রিভিশনস করবো আমি সেলটাকে। দেখো, সেল বায়োলজি নিয়ে যখন স্টাডি করা হয় তখন তাকে সাইটোলজি কিন্তু বলা হয়। আর এই সেল, দেখো আমরা সেল আমাদের জানি কি একটি মাইক্রোস্কোপিক বা অর্থাৎ আণুবীক্ষণিক পার্ট। তো সেটাকে দেখার জন্য আমাদের জানি মাইক্রোস্কোপ কিন্তু ইউজ কিন্তু করতে হয়। এবার দেখো, সর্বপ্রথম আমরা দেখে নেব সেল কিভাবে আবিষ্কার হয়েছে। তার আগে আমরা জানতে হবে যে পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছে। দেখো, পৃথিবী সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন ইয়ার্স এগো। তো কীভাবে সৃষ্টি হয়েছিল? দেখো, সূর্য ছিল একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড। আর সেই জ্বলন্ত অগ্নিপিণ্ড হঠাৎ একদিন ব্লাস্ট ঘটে এবং একটা টুকরো নিচের দিকে নেমে চলে আসে। সেই টুকরোটা ছিল খুবই উত্তপ্ত এবং এবং এ কি হয়, বিভিন্ন ধরনের গ্যাসের সাথে বিক্রিয়া করে এ আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে এবং ঠান্ডা হতে শুরু করার ফলে এর ভিতরে কী হয়, জল জমতে কিন্তু শুরু করে এবং সেই জলের উপরেই কিন্তু সর্বপ্রথম এককোষী জীব অর্থাৎ অ্যামিবা, প্রোটোজোয়া, প্রোটিস্টা এরাই কিন্তু বসবাস করে। তারপরে আস্তে আস্তে দেখো যত দিন গেছে এককোষী থেকে দ্বিকোষী, দ্বিকোষী থেকে ত্রিকোষী এবং ত্রিকোষী থেকে আজকে মাল্টি সেলুলার অর্গানিজমস কিন্তু তৈরি হয়। সেটাই দেখো, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এখানে দেওয়া আছে। দেখো, এই যে যত সময় বাড়ছে পৃথিবীর, যত সময় বাড়ছে তত কি হয়ে গেছে, দেখো এই এককোষী থেকে দ্বিকোষী, দ্বিকোষী থেকে আজকে বহুকোষী জীব কিন্তু জন্মে গেছে। সেটাও দেখো এই ফ্লো চার্টের মাধ্যমে আমি কিন্তু প্রেজেন্টেশনস করেছি। কীভাবে, দেখো সর্বপ্রথম প্রোক্যারিওটিক্স হয়ে যায়, তারপরে দেখো ইউক্যারিওটিক্স হয়ে যায়। হ্যাঁ, তো এইরকমভাবে আজকে কিন্তু পৃথিবীতে জীবের কিন্তু সৃষ্টি কিন্তু হয়ে গেছে। তারপরেই দেখো, তার পরের পার্টটা দেখো কিভাবে কি আবিষ্কার হয়েছে। দেখো, এই যে এখানে একজন সায়েন্টিস্টের নাম দেওয়া আছে। দেখো, জেনসার 1558 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম প্রোটিস্ট আবিষ্কার করেন এবং তিনি সেটাকে এই যে একটা মাইক্রোস্কোপ আছে, সিম্পল মাইক্রোস্কোপ, তিনি সেখানে এটা পর্যবেক্ষণ করেন এবং তিনি তার নাম দেন, দেখো, ফোরামিনিফেরা। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে সর্বপ্রথম এই জেনসার যে প্রোটিস্টটাকে অবজার্ভ করেছিল তার নাম তিনি কি দিয়েছিল, ফোরামিনিফেরা। পরবর্তীকালে দেখো 1590 খ্রিস্টাব্দে ফ্রান্সিস জেনেসার এবং জ্যাকারিয়ান জেনেসার তারা সর্বপ্রথম 10x ও 13x ম্যাগনিফিকেশনের মাঝামাঝি এক ধরনের তারা কিন্তু হচ্ছে তোমার মাইক্রোস্কোপ আবিষ্কার করেন এবং তারা সেই আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে ফ্লি এবং অন্যান্য পতঙ্গ কিন্তু পর্যবেক্ষণ কিন্তু করেন। তো সর্বপ্রথম যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম মাইক্রোস্কোপ বা আণুবীক্ষণিক যন্ত্রের ভিতরে কারা সর্বপ্রথম অবজারভেশনস করে, তাহলে অ্যান্সার হবে কিন্তু জেনেসেন্স এবং জ্যাকারিয়ান্স। এবং তাদের যে তোমার মাইক্রোস্কোপটা ছিল, তাদের মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন ছিল 10x ও 13x। ম্যাগনিফিকেশন মানে কি, এইটার মাধ্যমে যে কত স্পষ্ট কোনো একটা জীবকে আমরা মাইক্রোস্কোপের ভিতরে দেখব, তো সেটাকে ম্যাগনিফিকেশন বা রিজলভিং পাওয়ার হিসেবে কিন্তু ধরা হয়। তারপরে দেখো, গ্যালিলিও গ্যালাই 1610 খ্রিস্টাব্দে তিনি মাইক্রোস্কোপ তৈরি করেন এবং তিনি তার মাইক্রোস্কোপের মাধ্যমে তিনি সর্বপ্রথম ইনসেক্ট আই অর্থাৎ পতঙ্গের চোখ তিনি কিন্তু সর্বপ্রথম মাইক্রোস্কোপে কিন্তু দেখেন। তো এরকম টাইপের শর্ট শর্ট কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকবে। তারপরে দেখো আমাদের ডিসকভারি অফ সেলস। ডিসকভারি অফ সেল। তো সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে তিনি কিন্তু কোষ আবিষ্কার কিন্তু করেন। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে যে সর্বপ্রথম কোষ কে আবিষ্কার করেছিল, তাহলে অ্যান্সার হবে 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক। কী করেন, এখন এই গাছেদের যে কর্ক, সেই কর্কের একটি পার্ট তিনি স্লাইড করেন, কর্কের মতন একটি পার্ট তিনি ব্লেডে দিয়ে স্লাইড করেন। স্লাইড করার পর তিনি দেখতে পান তার ভিতরে এরকম ছোট্ট 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 চেম্বার এবং তিনি সেই চেম্বারগুলোকে নাম দেন তিনি হচ্ছে কিন্তু সেল। হ্যাঁ, এবারে দেখো পরীক্ষায় কোশ্চেন দেবে রবার্ট হুক যে কোষটি আবিষ্কার করেছিল
সেই কোষটি ছিল মৃত কোষ। তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে রবার্ট হুক কী কোষ আবিষ্কার করেছিল, তাহলে অ্যান্সার হবে কিন্তু মৃত কোষ। আর 9 বছর পরে 1674 সালে, আফটার 9 ইয়ার্স, একজন বিজ্ঞানী এসেছিল অ্যান্টন ভ্যান লিউয়েনহুক। তিনি তার সর্বপ্রথম মাইক্রোস্কোপ, দেখো অ্যান্টন ভ্যান লিউয়েনহুকের সর্বপ্রথম যে মাইক্রোস্কোপটি ছিল, এই যে তার মাইক্রোস্কোপের এই যে এইখানটায় একটা লেন্স কাটানো ছিল, তারপর হচ্ছে সিম্পল হুক ছিল, নবস ছিল এবং সিম্পল ট্রান্সফর্মার ছিল। এই তার হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত মাইক্রোস্কোপ, এবং তিনি তার মাইক্রোস্কোপের মাধ্যমে সর্বপ্রথম লাইভ সেল কিন্তু তিনি মাইক্রোস্কোপের ভিতরে কিন্তু দেখেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিল কে, তাহলে অ্যান্সার কি হবে লিউয়েনহুক। কত সালে না 1674 সালে। এবং তাঁর যে সেলটা ছিল সেটা কিন্তু ছিল প্লান্ট সেল। হ্যাঁ, লিউয়েনহুক যে কোষটা তিনি আবিষ্কার করেছিল সেই সেলটা কি প্লান্ট সেল। তারপরে দেখো মাইক্রোস্কোপের আবিষ্কার। মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছিল, এই যে দেখো জেনিসেন্স সর্বপ্রথম তিনি কিন্তু এই যে সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করেন, এবং তিনি সেই মাইক্রোস্কোপের মাধ্যমেই আজকে কিন্তু আণুবীক্ষণিক দিকগুলোকে অবজার্ভ কিন্তু করা হয়েছে। আজকে মডার্ন যুগ, এই মডার্ন যুগে দেখো বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে। লাইট মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে। এরকম বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোস্কোপ কিন্তু আবিষ্কার কিন্তু হয়েছে। এবার দেখো একটা মাইক্রোস্কোপে কি কি পার্ট থাকে। দেখো মাইক্রোস্কোপে যে জায়গাটা দেখতে হয় সেই জায়গাটাকে বলা হয় আইপিস। আচ্ছা, এইখানে একটা স্টেজ থাকে, এবং এই যে আইপিসের পরে যে পার্টটা হচ্ছে দেখো নোজি পার্ট, এবং এই নোজি পার্টের পরেই দেখো বিভিন্ন ধরনের লেন্সের পার্ট দেওয়া থাকে। তারপর নিচের দিকের একটা লাইট সোর্স থাকে, এবং এখানে একটা স্টেজ মতন পার্ট থাকে, এবং সেখানেই আমরা কোনো একটা স্লাইড রেখে সেটাকে কিন্তু অবজার্ভ কিন্তু করে থাকি। এই হচ্ছে আমাদের সিম্পল মাইক্রোস্কোপ। কিন্তু আজকে মডার্ন সময়ে দেখো এই যে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু আবিষ্কার হয়ে গেছে, ইলেকট্রিক্যাল মাইক্রোস্কোপ, কনফোকাল মাইক্রোস্কোপ এবং বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ কিন্তু আবিষ্কার কিন্তু হয়ে গেছে। তারপরে দেখো একটা শর্ট লিস্ট, কোন কোন বিজ্ঞানী কি কি পার্ট আবিষ্কার করেছিল। দেখো সর্বপ্রথম দেখো রবার্ট হুক, তিনি সর্বপ্রথম কিন্তু সেল কিন্তু আবিষ্কার করেন, কিন্তু সেই সেলটা ছিল ডেথ সেল। ঠিক তারপরেই দেখো লিউয়েনহুক লিউয়েনহুক তিনি সর্বপ্রথম কিন্তু লাইভ সেল কিন্তু আবিষ্কার করেন। তারপর দেখো রবার্ট ব্রাউন কিন্তু তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। অর্কিড রুটসের থেকে তিনি কিন্তু সর্বপ্রথম কিন্তু নিউক্লিয়াস কিন্তু আবিষ্কার করেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম নিউক্লিয়াসকে আবিষ্কার করেন, তাহলে অ্যান্সার হবে রবার্ট ব্রাউন। তিনি কোথা থেকে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল, অর্কিড রুটস থেকে কিন্তু আবিষ্কার করেন। তারপর দেখো পারকেনজি সর্বপ্রথম প্রোটোপ্লাজম কিন্তু নামকরণ কিন্তু করেন। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে প্রোটোপ্লাজম নামকরণ কে করেন, তাহলে অ্যান্সার হবে পারকেনজি। তারপর দেখো সিলডেন এবং সোয়ান তিনারা সর্বপ্রথম সেল থিওরি আবিষ্কার করেন, ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট। 1838 এবং 39 সালে তারা কিন্তু সর্বপ্রথম সেল থিওরি বা কোষ তত্ত্ব কিন্তু আবিষ্কার করেন। তারপর দেখো রুডল্ফ ভিরচাও, তিনি এই সেল থিওরিকে মডিফাই করে তিনি নাম দেন অমনি সেলুলা। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে অমনি সেলুলাই কথাটি কি আবিষ্কার করেন, তাহলে রুডল্ফ ভিরচাও। তারপরেই দেখো ক্রোমোজোম কি আবিষ্কার করেন। দেখো অ্যান্টন স্নেইডার তারা সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। তারপরে দেখো সেল ডিভিশনস ইন রাউন্ড ওয়ার্মে আবিষ্কার করেন ভ্যান বেন্ডেন। তারপরে দেখো ক্রোমোজোম থিওরি আবিষ্কার করে থিওডর ব্রেভি। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট একটি পার্ট, যেগুলো আমি স্টার মার্কস মেরে দিয়েছি, এগুলো একটু ভালো করে পড়বে। তারপর দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি স্লাইড, এখান থেকে কিন্তু জেনপাস বা জিএনএম এর কিন্তু কোশ্চেন কিন্তু থাকে। দেখো কেমন ধরনের কোশ্চেন থাকবে, আমি এই স্লাইড থেকে প্রতিটা কোশ্চেন কিন্তু আলোচনা করব। দেখো একটি আদর্শ সেল, সেই আদর্শ সেল হতে গেলে তার কি কি থাকতে হবে। দেখো সর্বপ্রথম যে পার্টটা থাকতে হবে কোষ আবরক, এবং তারপরে থাকতে হবে প্রোটোপ্লাজম। কোষ আবরককে বলা হয় সেল এনভেলপ। সেই সেল এনভেলপ দেখো দুটো উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ পর্দা, একটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ পর্দা দেখো সে প্রোকারিওটিক্স হোক বা ইউক্যারিওটিক হোক, সবারই কিন্তু কোষ পর্দা মাস্ট বি কিন্তু থাকতে হবে। এবং এই কোষ পর্দার হচ্ছে প্রধান উপাদান থাকতে হবে প্রোটিন, লিপিড এবং প্রোটিন। তারপর দেখো কোষ প্রাচীর, যেটি মাত্র কেবল উদ্ভিদদের থাকে, এছাড়াও আমাদের জানি ফানগিদেরও কিন্তু কোষ প্রাচীর কিন্তু থাকে। তাদের সেই ফানগির কোষ প্রাচীরের উপাদানটির নাম হচ্ছে কাইটিন।
পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে ফানগির কোষ প্রাচীরের প্রধান উপাদানটির নাম কি? কাইটিন। তারপরে দেখো প্রোটোপ্লাজমের ভিতরে দেখো সর্বপ্রথম যে পার্টটা আছে তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। তারপরে দেখো নিউক্লিয়াস এবং ভ্যাকুয়ালস। ভ্যাকুয়ালস আমরা জানি উদ্ভিদ কোষে কিন্তু থাকে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে কোন কোষে কিন্তু ভ্যাকুয়ালস থাকে? উদ্ভিদ কোষে কিন্তু থাকে। উদ্ভিদটা কিন্তু হচ্ছে ইউক্যারিওটিক্স। তারপর দেখো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আমাদের জানি প্রধান 4টি পার্ট থাকে: নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা। এই 4টি উপাদান নিয়ে কিন্তু নিউক্লিয়াস কিন্তু হয়। আর এই নিউক্লিয়াস যাদের সুগঠিত তাদেরকে কিন্তু আমরা কিন্তু ইউক্যারিওটিক্স কিন্তু বলা হয়। আর এই নিউক্লিয়াস যাদের আছে অনুন্নত বা ইনকমপ্লিট নিউক্লিয়াস যাদের হয় তাদের কিন্তু আমরা প্রোক্যারিওটিক্স কিন্তু বলে থাকি। তারপর দেখো সাইটোপ্লাজমের ভিতরে যে প্রধান পার্টটি পাচ্ছি আমরা দেখো ধাত্র, সেল অর্গানেলস বা কোষীয় অঙ্গন এবং গ্যাস্ট্রিক অ্যারোগ্যাস্ট্রিক পদার্থ। অ্যারোগ্যাস্ট্রিক পদার্থের মধ্যে দেখো স্টোরেজ বস্তু, ক্ষরিত বস্তু এবং রেচিত বস্তু, এইসব উপাদান নিয়েই কিন্তু অ্যারোগ্যাস্ট্রিক পদার্থ কিন্তু হয়। দেখো ধাত্রের ভিতরে দেখো একটোপ্লাজম এবং এন্ডোপ্লাজম এই দুটো উপাদান নিয়েই গঠিত। এবারে দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই সেলুলার অর্গানেলস থেকেই কিন্তু থাকবে। যে এখান থেকে কোশ্চেন দেবে যে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কি, একক পর্দা বিশিষ্ট, দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু কি, এরকম টাইপের কিন্তু দেবে। দেখো সর্বপ্রথম এই পার্টটা কিন্তু স্টুডেন্টরা কিন্তু গোলায় যে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কি, অ্যান্সার হবে রাইবোজোম এবং সেন্ট্রোজোম। আর এই সেন্ট্রোজোম মাত্র কেবল প্রাণী কোষে কিন্তু থাকে। আর আমাদের জানি যে সেন্ট্রোজোম কিন্তু কি হয়, কোষ বিভাজনের কিন্তু সাহায্য করে প্রাণী কোষে। আর এটি কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু দেখা যায় না। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আর দেখো রাইবোজোমকে কিন্তু বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা দেখো নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা সেলুলার হেড। এরকম টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের জেনপাস বা জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামে কিন্তু থাকবে। তারপরে দেখো পর্দাযুক্ত কোষীয় অঙ্গনুদেরকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি: একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গনু এবং দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গনু। এবার দেখো এই একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গনুকে মনে রাখার উপায় হচ্ছে জিইএল। জিইএল, জি ফর হচ্ছে গলগি বডি, ই ফর হচ্ছে ইন্ডোপ্লাজমিক রেটিকুলামস এবং এল ফর হচ্ছে লাইসোজোম। দেখো লাইসোজোমও মাত্র কিন্তু প্রাণী কোষে থাকে। আর আমরা জানি যে লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কিন্তু বলা। আর এটি কোন কোষে দেখতে পাই? অ্যানিমাল সেলে কিন্তু দেখা যায়। তারপর দেখো দ্বিপর্দা বিশিষ্ট কোষাঙ্গ। এই যে দেখো নিউক্লিয়াসও কিন্তু দ্বিপর্দা বিশিষ্ট কোষাঙ্গ। তারপর দেখো দ্বিপর্দা বিশিষ্ট কোষাঙ্গ হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। প্লাস্টিড কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া দেখো প্রাণী এবং উদ্ভিদ কোষে কিন্তু দেখা যায়। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কিন্তু বলা হয়, কারণ এখান থেকে আমাদের জানি কি এনার্জি কারেন্সি বা এটিপি কিন্তু তৈরি হয়। আর দেখো এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের ভিতরে এদের কি হয়? সেলফ ডিএনএ দেখা যায়, তাই এদেরকে বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস। ঠিক আছে, পরীক্ষা যদি প্রশ্ন আসে সেমি অটোনোমাস সেল অর্গানেলস কোন কোন কোষীয় অঙ্গনুকে বলা হয়, তাহলে অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, কারণ এদের নিজস্ব কিন্তু ডিএনএ থাকে। তাহলে যদি দেখো দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গনুগুলো কারা? নিউক্লিয়াস, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। এটা কিন্তু জিন পাসের কিন্তু কোশ্চেন এসেছিল, ইয়ারের কিন্তু একটি কোশ্চেন। একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গনু কিভাবে মনে রাখবে? জিইএল, জি ফর হচ্ছে গলগি বডি, ই ফর হচ্ছে ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এল ফর হচ্ছে কিন্তু লাইসোজোম এবং পর্দাবিহীন কোষীয় অঙ্গন হচ্ছে রাইবোজোম এবং সেন্ট্রোজোম। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, এটি কিন্তু কোষ বিভাজনে কিন্তু সাহায্য করে। এই একটা স্লাইড থেকে কিন্তু দেখো অনেক ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের সলভ হয়ে আছে। দেখো তারপরেই সেল থিওরি কারা আবিষ্কার করেন? ম্যাথিউস সেইলডেন এবং থিওডর সোয়ান। 1838 এবং 39 সালে তারা কিন্তু সর্বপ্রথম কোষ তত্ত্ব কিন্তু প্রবর্তন করেন। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে কোষ তত্ত্ব কারা আবিষ্কার করেন? সেইলডেন এবং সোয়ান। এই সেইলডেন ছিলেন একজন বোটানিস্ট, অর্থাৎ বোটানিস্ট যাদের বলা হয় যারা প্লান্টস বা উদ্ভিদ শারীরবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেন বা রিসার্চ করে থাকে তাদেরকে বলা হয় বোটানিস্ট। এবং যে সোয়ান যিনি ছিলেন তিনি
ছিলেন একজন জুওলজিস্ট। ইনি প্রাণীবিদ্যা নিয়ে কিন্তু আলোচনা করেন বা প্রাণী কোষ নিয়ে শারীরবিদ্যা নিয়ে কিন্তু আলোচনা কিন্তু করেছিলেন। দেখো স্লাইডেন এবং সোয়ান তারা যে কোষ তত্ত্বটা দিয়েছিল, দেখো কোষ তত্ত্বের ভিতরে দেখো প্রথম যে তত্ত্বটা ছিল যে কোষই জীবনের গঠনমূলক একক, এবং সেকেন্ড তত্ত্বটি ছিল প্রতিটি দেহ এক বা একাধিক কোষ নিয়ে কিন্তু গঠিত। এই দুটো তত্ত্ব কিন্তু তারা কিন্তু দেন। ঠিক তারপরে একজন বিজ্ঞানী এসেছিল 1855 সালে, নাম কি? রুডল্ফ ভিরচাও। তিনি যে কথাটি বলেছিল যে ওমনি সেলুলাই সেলুলা, পরীক্ষা কিন্তু কোশ্চেন আসবে এই ওমনি সেলুলাই সেলুলা কথাটি কে আবিষ্কার করেন? রুডল্ফ ভিরচাও। এই রুডল্ফ ভিরচাও এই ওমনি সেলুলাই কথাটি যদি আমরা ইংলিশে কনভার্ট করি, এটা ছিল এভরি সেল অরিজিন ফ্রম প্রি এক্সিস্টিং মাদার সেল। মানে কি? প্রতিটা কোষ তার উৎপত্তি হয় তার মাতৃকোষ থেকে। দেখো যেটাই আমরা কোষ বিভাজনে আমরা পড়বো, দেখো একটা কোষ এটাকে বলা হয় মাদার সেল। এটি যখন বিভাজিত হয়ে যায় তখন দেখো দুটো ডটার সেলে কিন্তু কনভার্ট হয়। হ্যাঁ, তো সেই কারণে হয়তো এই রুডল্ফ ভিরচাও তিনি তার ল্যাঙ্গুয়েজে বলেছিল যে এভরি সেল অরিজিন ফ্রম প্রি এক্সিস্টিং সেল। তাহলে বুঝতে পেরেছো যে একটা কোষ সেটা কিন্তু বিভাজিত হয়ে কিন্তু দুটো অপত্য কোষে কিন্তু কনভার্ট কিন্তু হয়ে থাকে। তারপরের স্লাইডে যদি আমরা যাই, দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট টার্মস আমি ইউজ করবো যেগুলো পরীক্ষা হয়তো আসবে। দেখো যেগুলো আমি বলছি সেগুলোই ভালো করে পড়বো। দেখো বলা হয় যদি পৃথিবীর সব থেকে ছোট কোষটির নাম কি, দেখো অ্যান্সার হবে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকামস। তারপর দেখো সব থেকে উদ্ভিদ কোষের সব থেকে বড় কোষটি কোনটি? র্যামেট গাছের হচ্ছে বাকলের একটি তন্তু। তারপর দেখো আয়তনে সব থেকে বড় হচ্ছে উট পাখির ডিম, এবং প্রাণীদেহের সব থেকে বড়তম বা দীর্ঘতম হচ্ছে কোষ কোনটি? হচ্ছে নিউরন। খালি চোখে দেখা যায় দেখো অ্যাসিটাবুলামস। হ্যাঁ, খালি চোখে দেখা যায় পাখির ডিম। এরকম টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু দেবে যে সব থেকে বড় কোষের নাম কি, সব থেকে ছোট কোষের নাম কি, খালি চোখে দেখা যায় এমন একটি সেলের নাম। তারপর দেখো এখানে একটা টার্ম দিয়েছে, দেখো প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে প্রোটোপ্লাজম কি কি নিয়ে গঠিত। দেখো প্রোটোপ্লাজম এখানটা দেখো যে এই যে প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এই তিনটে পার্ট এদেরকে একত্রিত কি বলবো আমরা? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম তাহলে কি কি নিয়ে গঠিত? নিউক্লিয়াস, প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজম। তারপরে দেখো সাইটোপ্লাজম কাকে বলে? যখন নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে। দেখো এখানেই একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম। এবারে দেখো নিউক্লিয়াসকে যদি আমরা অ্যাবসেন্ট করে দেই তখন তাকে আমরা বলবো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম দেখো এই কোষ পর্দা নিয়ে কিন্তু গঠিত। ঠিক আছে, তাহলে এরকম কিন্তু কোশ্চেন দেবে যে প্রোটোপ্লাজম কি কি নিয়ে গঠিত, তাহলে অ্যান্সার হবে সাইটোপ্লাজম প্লাস প্রোটোপ্লাজম। এদেরকে একত্রিত আমরা বলে থাকি আমাদের প্রোটোপ্লাজম কিন্তু আমরা নামকরণ কিন্তু করে থাকি। দেখো এখানে কিছু কিছু ছোট ছোট ডেফিনেশনস আমি এখানে দিয়েছি। দেখো প্রোটোপ্লাজম কাকে বলে, প্রোটোপ্লাস্ট কাকে বলে, সাইটোপ্লাজম কাকে বলে, হাইলোপ্লাজম, টোনোপ্লাজম, একটোপ্লাস্ট, এন্ডোপ্লাস্ট, নিউক্লিওপ্লাজমস, এইগুলো কিন্তু একটু ভালো করে তোমরা পড়বে। হ্যাঁ, এগুলো স্লাইডটা এখানে দেওয়া হলো, তোমরা একটু ভালো করে পড়বে। প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট কাকে বলে, ঠিক আছে, হাইলোপ্লাজম কি, একটোপ্লাজম কি, এন্ডোপ্লাজম কি। দেখো এখানে আমাদের সেলের টাইপ চলে যাবে। দেখো সেল কাকে বলে? আমাদের জানি যে জীবের গঠনগত এবং কার্যগত এককে কিন্তু সেল কিন্তু বলা হয়। দেখো গঠনগত কেন বলা হচ্ছে? প্রতিটা জীব দেখো এরকম ছোট্ট ছোট্ট এককোষী থেকে বহুকোষী আজকে যে জীব তৈরি হয়েছে, সেই এককোষী থেকে বহুকোষী জীব সবারই কিন্তু কোষ কিন্তু থাকে, এবং সেই কোষগুলো জুড়ে জুড়ে কিন্তু আজকে বহুকোষী কিন্তু জীব কিন্তু তৈরি হয়েছে। এবার দেখো কার্যগত কেন একক বলা আছে? কারণ এই একটা কোষের মাধ্যমে জীব কি করে থাকে? বিভিন্ন ধরনের কিন্তু কাজ কিন্তু করে থাকে। কিরকম ধরনের কাজ? সেই একটা কোষের মাধ্যমে সে শোষণ করে থাকে, একটা কোষের মাধ্যমে সে রিচন প্রক্রিয়া করে থাকে, একটা কোষের মাধ্যমে সে কিন্তু জীবন ধারণ বা জনন কিন্তু করে থাকে, একটা কোষে মানে একটা সেলের মাধ্যমে সে কিন্তু হোল লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট কিন্তু করে থাকে। সেই কারণে একে কার্যগত কিন্তু একক বলা আছে। আর গঠনগত কেন বলা হয়েছে? কারণ এই কোষ একটা কোষ জুড়ে 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 দেখো মাতৃকোষ যখন থাকে, দেখো মায়ের গর্ভে যখন থাকে তখন দেখো জাইগোট কিন্তু একটা সিঙ্গেল সেল, সেই জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে গিয়েই কিন্তু আজকে পূর্ণাঙ্গ জীব, অর্থাৎ মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, তারা কিন্তু আজকে কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তারপর দেখো
এই সেলের শেপ দেখো, এই দেখো স্পাম সেলের শেপ কেমন, এগ সেলের শেপ কেমন, রুট সেলের শেপ কেমন, আরবিসি দেখো ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, যে আরবিসি সেলের শেপ হচ্ছে কিন্তু বাইকনকেভ, বাইকনকেভ অর্থাৎ দ্বি অবতল। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে আরবিসি সেলের আকৃতি কেমন, তাহলে অ্যান্সার হবে বাইকনকেভ। বাইকনকেভ হয় কি, দেখো আমাদের এই শিরা উপশিরা বা দেখা যাচ্ছে রক্ত জালকের ভিতর দিয়ে যখন আরবিসি যায়, যাতে এখানে কোনো অঙ্কোটিক ফোর্স যাতে না তৈরি হয় বা প্রেশার যাতে না হয়, সেই কারণে নেচার কি হয়ে গেছে, আরবিসি সেলটাকে বাইকনকেভ করে দিয়ে যায়। এবং এই বাইকনকেভ হবার সুবিধা কি, ও এই বাইকনকেভ হওয়ার ফলে ওদের মাঝখানে কি হয়, ও অক্সিজেনটাকে খুব ভালো করে কিন্তু ক্যারি কিন্তু করতে পারে। দেখো টাইপস অফ সেল, সেলকে কিন্তু আমরা মেইনলি কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ করে থাকি, কিসের উপরে বেস করে, নিউক্লিয়াসের উপরে বেস করে। যদি কারোর ইনকমপ্লিট যদি নিউক্লিয়াস বা নিউক্লিয়াস যদি না থাকে তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক সেলস, এবং যাদের কমপ্লিট যদি নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হচ্ছে ইউক্যারিওটিক কিন্তু সেল। দেখো প্রোক্যারিওটিকদেরকে দেখো, প্রো মিন্স হচ্ছে কি, প্রো মিন্স হচ্ছে প্রিমিটিভ, আর দেখো ক্যারিয়ন, ক্যারিয়ন মিন্স হচ্ছে নিউক্লিয়াস। তো যাদের প্রিমিটিভ নিউক্লিয়াস তাদেরকে কিন্তু প্রোক্যারিওটিক্স বলা আছে। এবং ইউক্যারিওটিক্স, ইউ মিন্স হচ্ছে মডার্ন, আর ক্যারিয়ন মিন্স হচ্ছে নিউক্লিয়াস। যাদের হচ্ছে মডার্ন নিউক্লিয়াস তাদেরকে কিন্তু ইউক্যারিওটিক্স কিন্তু বলা হচ্ছে। দেখো প্রোক্যারিওটিক্সদেরকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, ব্যাকটেরিয়া এবং আর্কেরিয়া। ইউক্যারিওটিক্সের দেখো ভাগ করা হচ্ছে অ্যানিমাল সেল, প্লান্ট সেলস, ফানগি এবং প্রোটিস্টা, এদেরকে কিন্তু ইউক্যারিওটিক সেল বলা হচ্ছে। দেখো প্রথম যদি কোশ্চেন আসে যে সর্বপ্রথম এক কোষী ইউক্যারিওটিক সেলের একটি এক্সাম্পল দাও, অ্যান্সার হবে কিন্তু হচ্ছে প্রোটিস্টা। হ্যাঁ, যে যেটা আমরা জানি যে 5 কিংডম ক্লাসিফিকেশনের ভিতরে দেখো মোনেরা, মোনেরা কিন্তু হচ্ছে আমরা এক কোষে কিন্তু, সরি মোনেরা না, প্রোটিস্টা, প্রোটিস্টা হচ্ছে এক কোষে কিন্তু ইউক্যারিওটিক্স, মোনেরা হচ্ছে এক কোষে হচ্ছে প্রোক্যারিওটিক্স। দেখো ফানগি, ফানগি হচ্ছে এরাও কিন্তু হচ্ছে মাল্টি সেলুলার, এরাও কিন্তু হচ্ছে ইউক্যারিওটিক্স। হুম, তো এইরকম ভাবে কিন্তু ক্লাসিফাই কিন্তু করা আছে। চলো তার পরের পার্টে কি বলছে দেখো, আমাদের কোষ, কোষকে দেখো তিন ভাগে কিন্তু ভাগ করছে। আমি আগে বলেছি প্রধানত দুই ভাগে ভাগ করে, প্রোক্যারিওটিক্স এবং ইউক্যারিওটিক্স। এছাড়াও দেখো আর এক ধরনের ইন্টারমিডিয়েট সেল থাকে যাকে বলা হয় মেসোক্যারিওটিক্স। এই দেখো এই স্লাইড থেকেও কিন্তু কোশ্চেন দেবে। দেখো ইউক্যারিওটিক্স এবং প্রোক্যারিওটিক্সের প্রথম প্রথম পার্থক্য কি, দেখো এদের যে কোষ প্রাচীর থাকে, দেখো প্রোক্যারিওটিকদের কোষ প্রাচীরে থাকে পেপটাইড ও গ্লাইকেন, কিন্তু ইউক্যারিওটিকদের কোষ প্রাচীরের প্রধান উপাদানটি না হচ্ছে সেলুলোজ। এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এটি কাদের দেখতে পাওয়া যায় না, প্লান্ট সেলে কিন্তু আমরা দেখতে পাই। প্লান্ট সেলের কোষ প্রাচীরের প্রধান উপাদানটি না হচ্ছে সেলুলোজ। নিউক্লিয়ার আবরণী অনলি, দেখো ইউক্যারিওটিক এবং মেসোক্যারিওটিক দেখতে পাচ্ছি নিউক্লিয় বস্তু নিউক্লিয়েড দেখা যায়। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে, দেখো এদের যে নিউক্লিয়েড বা এর অপর নাম হচ্ছে জেনোফোর। সরি একটু, তো জেনোফোর কিন্তু বলা হয়। তারপর দেখো ক্রোমোজোমীয় যে প্রোটিন আমরা দেখতে পাই, সেই হিস্টোন প্রোটিন কিন্তু অনলি ইউক্যারিওটিক কোষে কিন্তু দেখতে পাই। ইউক্যারিওটিক কোষের যে ডিএনএ, সেই ডিএনএর ভিতরে কিন্তু হিস্টোন প্রোটিন কিন্তু দেখা যায়। বাকি নন হিস্টোন প্রোটিন দেখতে পাওয়া হচ্ছে দেখো মেসোক্যারিওটিক্স, এবং এখানে কিন্তু তেমন কিন্তু কোনো প্রোটিন কিন্তু থাকে না। সেন্ট্রোমিয়ার কাদের দেখতে পাওয়া যায়, ইউক্যারিওটিক কোষের কিন্তু দেখতে পাওয়া যায়। কোষ বিভাজন হয় দেখো মেসোক্যারিওটিক্স হচ্ছে এমাইটোসিস, আচ্ছা এ সরলতম বিভাজনের মাধ্যমে প্রোক্যারিওটিক্স বা অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে প্রোক্যারিওটিক্সরা কোষ বিভাজন করে থাকে। আর ইউক্যারিওটিক্স হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায় কিন্তু কোষ বিভাজন কিন্তু করে থাকে। দেখো পর্দাঘেরা কোষীয় অঙ্গনও একমাত্র ইউক্যারিওটিক কোষেই কিন্তু সে দেখতে পাওয়া যায়। এবার দেখো প্রধান যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, দেখো রাইবোজোম, রাইবোজোমে এদের টাইপ হচ্ছে 70S, এর হচ্ছে 80S, এবং মেসোক্যারিওটিকদের ক্ষেত্রে 80S কিন্তু থাকে। এবং দেখো সালোক সংশ্লেষীয় বস্তু হিসেবে দেখো ইউক্যারিওটিকদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে, আর তোমার প্রোক্যারিওটিকদের থাকে ল্যামিলা,
ভিতরে কিন্তু হচ্ছে সালোক সংশ্লেষের বস্তু কিন্তু থাকে। তো এই ছিল হচ্ছে প্রোক্যারিওটিক্স, ইউক্যারিওটিক্স এবং মেসোক্যারিওটিক্সের ভিতরে পার্থক্য। কিন্তু মেইনলি তোমরা যেটা ভালো করে পড়বে এই কোষ প্রাচীর, তারপরে দেখো এই নিউক্লিয় বস্তু, তারপর দেখো সেন্ট্রোমিয়ার, তারপরে দেখো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, রাইবোজোমস। এই স্টার মার্কসগুলো একটু ভালো করে তোমরা পড়বে। দেখো সর্বপ্রথম আজকে আমরা আলোচনা করব প্রোক্যারিওটিক সেল। একটা প্রোক্যারিওটিক সেলে কি কি থাকবে? দেখো একটা এই হচ্ছে প্রোক্যারিওটিক সেল, এখানে আমরা একটা ব্যাকটেরিয়াকে আমরা ধরে নিচ্ছি। তো ব্যাকটেরিয়ার দেখো সর্বপ্রথম যে পার্টটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে কোষ পর্দা। আর এই কোষ পর্দার বাইরে আছে কোষ প্রাচীর, এবং কোষ পর্দার উপরে থাকে আমাদের জানি যে গ্লাইকোক্যালিক্স বলে এক ধরনের কিন্তু লেয়ার কিন্তু থাকে। এবং সেই ভিতরে যে পার্টটা থাকে, সেই ভিতরের পার্টটা থাকে আমাদের জানি সাইটোপ্লাজম। এই যে সেই সাইটোপ্লাজম মেনশন করা আছে, এই সাইটোপ্লাজমে আমরা কি দেখতে পাবো? রাইবোজোম দেখতে পাবো। রাইবোজোমের টাইপস থাকে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে 70S, এবং এদের ভিতরে আমাদের ইনকমপ্লিট কিন্তু জিনগত বস্তু পাবো। কারণ কি ইনকমপ্লিট কেন বলা হচ্ছে? এদের ভিতরে হিস্টোন প্রোটিন কিন্তু থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না, তাই এদের কি বলা হয়? ইনকমপ্লিট জিনগত বস্তু কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো এদের এই সাইটোপ্লাজমের ভিতরে এক ধরনের স্পেসিফিক গোলাকার ডিএনএ আমরা দেখতে পাই, যাকে বলা হয় প্লাজমিড ডিএনএ বা পিডিএনএ কিন্তু বলা হয়। প্লাজমিড ডিএনএ বা পিডিএনএ কিন্তু বলা হয়। দেখো প্রোক্যারিওটিকদের যে রাইবোজোম, সেই রাইবোজোম একটা অনেকগুলো রাইবোজোম একটি এমআরএনএর সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু থাকে। এইরকম রাইবোজোমকে কি বলা হয়? পলিরাইবোজোম বা পলিজোমস কিন্তু বলা হয়। পলিরাইবোজোম বা পলিজোম কিন্তু বলা হয়, যার টাইপ হচ্ছে 70S। তারপর দেখো এদের কি দেখতে পাচ্ছি? সেল ওয়াল দেখতে পাচ্ছি, এবং আরেকটা লেয়ার দেখতে পাচ্ছি শক্ত আবরক, যার নাম আছে কি? পেপটাইডোগ্লাইক্যান। এবং সেই পেপটাইডোগ্লাইক্যান ন্যাগ এবং ন্যাম এই দুটো উপাদান নিয়েই কিন্তু গঠিত। ন্যাগের পুরো কথা হচ্ছে কি? এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন। ন্যামের পুরো কথা হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এরা একে অপরের সাথে বন্ধনী করে কিন্তু এদের কিন্তু এক ধরনের শক্ত উপাদান করে, যার নাম হচ্ছে পেপটাইডোগ্লাইকান। এই পেপটাইডোগ্লাইকান থাকার ফলে কি হয়? ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের বাইরের মেকানিক্যাল এফেক্ট থেকে কিন্তু নিজেদেরকে কিন্তু প্রোটেকশন কিন্তু করে থাকে। তারপরে আরো কি দেখতে পাচ্ছি? এদের দেখো গমন অঙ্গ হিসেবে কিন্তু ফ্লাজেলা কিন্তু দেখতে পাচ্ছি, সিলিয়া দেখতে পাচ্ছি, এবং এরা কি হয় যে কোনো একটা জায়গায় অ্যাটাচ করে থাকার জন্য কিন্তু এদের অ্যাটাচেবল একটা অর্গান থাকে, যার নাম হচ্ছে ফিমব্রি। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে ফিমব্রি কাদের দেখতে পায়? ব্যাকটেরিয়াদের কিন্তু দেখতে পায়। এই ব্যাকটেরিয়ার মাধ্যমে, এই ফিমব্রির মাধ্যমে তারা কি হয়? কোনো একটা জায়গায় অ্যাঙ্কার বা ঝুলে কিন্তু থাকে। তারপরে দেখো এদের শরীরে এক ধরনের প্রোটিন আছে, প্লিন নামক এক ধরনের প্রোটিন। সেই প্লিন নামক প্রোটিনের মাধ্যমে কি তৈরি হয়? এদের প্লাস নামক এক ধরনের সেক্সুয়াল অর্গান কিন্তু গঠিত হয়, যার মাধ্যমে তারা কি করে থাকে? রিপ্রোডাকশনস কিন্তু করে থাকে। এই রিপ্রোডাকশন প্রক্রিয়ার নাম হচ্ছে কনজুগেশনস। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পিলির মাধ্যমে কি হয়? পিলির মাধ্যমে তারা কিন্তু যৌন জনন কিন্তু করে থাকে, যার নাম কি? কনজুগেশনস প্রক্রিয়া। এছাড়াও তারা কি হয়? অযৌন জনন। অযৌন জননের মাধ্যমে কি দেখা যাচ্ছে? প্রত্যক্ষ কোষ বিভাজনের মাধ্যমে, অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ায় বা ডিরেক্ট সেল ডিভিশনের মাধ্যমে তারা কিন্তু কোষ বিভাজন কিন্তু করে থাকে। তাহলে এই পার্টগুলো প্রোক্যারিওটিক্সের ভালো করে পড়া। কি দেখো সাইটোপ্লাজমিক স্ট্রাকচারের ভিতরে দেখো নিউক্লিয়েট দেখা যাচ্ছে। নিউক্লিয়েট কেন বলা হচ্ছে? ইনকমপ্লিট জিনগত বস্তু। কারণ কি এদের ভিতরে হিস্টোন প্রোটিন কিন্তু থাকে না। এদের ডিএনএ কি কোন প্রোটিন থাকে না? হিস্টোন প্রোটিন কিন্তু থাকে না। এদের রাইবোজোমকে কি বলা হয়? 70S রাইবোজোম, যাকে আমরা পলিরাইবোজোমস কিন্তু বলা হচ্ছে। সাইটোপ্লাজমিক মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি, সেল ওয়াল দেখতে পাচ্ছি, তারপর দেখো পেপটাইডোগ্লাইকান দেখতে পাচ্ছি। সেই পেপটাইডোগ্লাইকান ন্যাগ এবং ন্যাম নামক উপাদান নিয়ে গঠিত। এদের গমনাঙ্গ হিসেবে ফ্লাজেল এবং সিলিয়া দেখতে পাচ্ছে। ফ্লাজেলা আমাদের ইউগ্লিনা দেখতে পাওয়া যায়, এবং সিলিয়া দেখতে পাওয়া যায় প্যারামেসিয়ামের কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়াও এদের কি দেখতে পাচ্ছি? ফিমব্রি কিন্তু দেখতে পাচ্ছি, যৌন জনন করার জন্য সেক্স পিলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের পার্টগুলো হচ্ছে প্রোক্যারিওটিক্সের ভিতরে। দেখো একটা ব্যাকটেরিয়ার শেপ কেমন হয়? দেখো কোনো কোনো ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে গোলাকার আকৃতি হয়, এরকম গোলাকার আকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাস। কোনো কোনো ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে এরকম রড শেপেড হচ্ছে, এরকম আকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলাস। কোনো কোনো ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে এরকম স্পাইরাল, অর্থাৎ পেঁচানো পেঁচানো হচ্ছে, তাদেরকে বলা হয় স্পাইরুলাম।
তো এরকম দেখো কক্কাস যদি দুটো থাকে, দেখাচ্ছে এরকম দুটো কক্কাস যদি জুড়ে যায় তাকে বলা হয় ডিপ্লোকক্কাস, যদি এরকম তিনটে জুড়ে যায় তাকে বলা হয় ট্রিপ্লোকক্কাস, যদি চারটে টেট্রয়েড কক্কাস। সেম তাহলে এরকম ব্যাসিল রড শেপেড এই ব্যাসিলাস যদি এরকম দুটো জুড়ে যায় তাকে বলা হয় ডিপ্লোব্যাসিলাস, তারপর ট্রিপ্লোব্যাসিলাস। এবার দেখো তোমাদের কাজ হচ্ছে এক্সাম্পল, ডিপ্লোব্যাসিলাসের এক্সাম্পল, হ্যাঁ, ডিপ্লোকক্কাসের এক্সাম্পল, হ্যাঁ, ট্রিপ্লোকক্কাসের এক্সাম্পল, আচ্ছা ব্যাসিলাস ডিপ্লোব্যাসিলাসের এক্সাম্পল। দেখো এই যে কমা শেপের আকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয়, দেখো হচ্ছে কার্ভ আকৃতির বা রড শেপের হচ্ছে দেখো ভিব্রিও কলেরি নামক এক ধরনের যে আমাদের পরজীবী আছে, যেটা আমাদের কলেরিয়া রোগ সৃষ্টি করে। তো সেই কলেরা দেখো এরকম কমা আকৃতির কিন্তু দেখতে হয়। তো দেখো ব্যাকটেরিয়াদের কেমন ধরনের টাইপ হয় সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। তারপর দেখো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ, সায়েন্টিস্ট গ্রাহাম গ্রাহাম তিনি কিন্তু সর্বপ্রথম তিনি তার স্ট্রেনের মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়াদেরকে দুই ভাগে কিন্তু ভাগ করেন। দেখো তিনি সর্বপ্রথম স্ট্রেন ইউজ করেছিল, দেখো ক্রিস্টাল ভায়োলেট সর্বপ্রথম কিন্তু এই স্ট্রেনটা কিন্তু তিনি ইউজ করেছিল। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নির্ণয় করার জন্য যে পিগমেন্ট বা রঞ্জকপত্র দেয় তার নাম কি ক্রিস্টাল ভায়োলেট। তারপরে দেখো গ্রাম আয়োডিনস কিন্তু দেয় সেই স্টেইনের পরে। তারপরে দেয় তিনি অ্যালকোহল। এবার এইটা দেওয়ার পর যদি কালার নেয় তাহলে তার তিনি নাম দিয়েছিল গ্রাম পজিটিভ। এরপরেও যদি কালার যদি না নেয় তিনি তারপরে দেখো এক্সট্রা এক ধরনের কালার ইউজ করেন, তার নাম হচ্ছে স্যাফোনিন। স্যাফোনিন দেওয়ার পর যদি সেই ব্যাকটেরিয়া কালার নেয় তখন তার নাম দিয়েছিল গ্রাম নেগেটিভ। বোঝা গেছে? তাহলে দেখো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ নির্ণয় করার জন্য দেখো গ্রাম পজিটিভের ক্ষেত্রে ক্রিস্টাল ভায়োলেট, তারপরে ইউজ করতে হচ্ছে আয়োডিন সলিউশনস, তারপরে ইউজ করতে হচ্ছে অ্যালকোহল। এই তিনটে দেওয়ার পর যদি কালার নেয় তাকে বলা হয় গ্রাম পজিটিভ। আর যদি কালার না নেয় তখন আর একটা এক্সট্রা এক ধরনের কালার ইউজ করা হয় স্যাফোনিন। এবারে দেখো এইগুলো নেওয়ার পরেই যদি কালার কিরকম হয়, দেখো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পার্থক্য দেখো নাম্বার অফ সেলুলার লেয়ার। না গ্রাম পজিটিভের ক্ষেত্রে একটা থাকে, এর দুটো থাকে। আচ্ছা এর থিকনেস হচ্ছে 20 to 80 ন্যানোমিটার, এর থিকনেস হচ্ছে 8 থেকে 10 ন্যানোমিটার। এর হচ্ছে আউটার মেমব্রেন অ্যাবসেন্ট, গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি আউটার মেমব্রেন অ্যাবসেন্ট, সেই কারণে এ কিন্তু এই ক্রিস্টাল ভায়োলেটের কিন্তু কালারটা কিন্তু নাই। এর যেহেতু প্রেজেন্ট থাকার কারণে এ কিন্তু কালার না নেয়, সেই কারণে একে আলাদা করে আমরা স্যাফোনিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ কিন্তু ইউজ করা হয়। তো এরকমভাবেই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন কিন্তু করে থাকি। দেখো তারপরেই আমরা যে পার্টটা পড়ছি আমাদের মডার্ন সেল বা ইউক্যারিওটিক সেলস। দেখো ইউক্যারিওটিক সেলস কেন বলা আছে, দেখো এর প্রধান যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াস কি, দেখো সেই নিউক্লিয়াসের কিন্তু আমাদের চারটে কিন্তু পার্ট কিন্তু আমাদের দেখতে পাই। কি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ার প্লাজমস কিন্তু আমরা দেখতে পাই। তারপর আমরা কি দেখতে পাই, নিউক্লিয় লাস আমরা দেখতে পাই এবং নিউক্লিয় রেটিকিউলাম বা নিউক্লিয় জালিকা। এই চার ধরনের কিন্তু উপাদান কিন্তু আমরা দেখতে পাই। এই চার ধরনের উপাদান থাকার কারণে একে কমপ্লিট নিউক্লিয়াস বলা হয়। কমপ্লিট নিউক্লিয়াস দেখা যায় সেখানে একে ইউক্যারিওটিক সেল কিন্তু বলা হয়। দেখো এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এবারে দেখো এই নিউক্লিয়াসের ভিতরে যে জালিকা আমরা দেখতে পাই সেই জালিকাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। সেই ক্রোমাটিন জালিকার ভিতরে কি থাকে না আমাদের ডিএনএ কিন্তু থাকে। এবং এই নিউক্লিয় লাস কিন্তু হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটি পার্টস। এখান থেকে আমাদের জানি কি টিআরএনএ কিন্তু তৈরি হয়। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে টিআরএনএ কোথা থেকে তৈরি হয়, তখন কিন্তু বলা হয় যে এই নিউক্লিয় লাস থেকে কিন্তু তৈরি হয়। আর এই নিউক্লিয় লাসকে বলা হয় নর অঞ্চল, নর রিজিয়ন্স কিন্তু বলা হয়। কেন বলা হয়, দেখো নিউক্লিয়ার অর্গানাইজার রিজনস, এখান থেকে টিআরএনএ উৎপন্ন হয় তাই। তারপরে দেখো এই নিউক্লিয়াসের পরেই আছে আমাদের জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো আমি পরে আরও ডিটেলসে বলছি। তারপরেই দেখতে পাচ্ছি আমরা গলগি বডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে গলগি বডি, ভেসিকেলস ট্রান্সফার করছে। তারপর আমরা কি দেখতে পাবো, ভ্যাকুয়াস দেখতে পাবো, লাইসোজোম আমরা দেখতে পাবো, মাইক্রোটিউবুলস দেখতে পাবো, সাইটোপ্লাজম আমরা দেখতে পাবো, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস দেখতে পাবো, রাইবোজোম দেখতে পাবো। আমরা জানি ইউক্যারিওটিক্সের যে রাইবোজোম তার টাইপ হচ্ছে 80S। এছাড়াও দেখো পারক্সিজোম দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তো এইরকম সব পার্ট, এই যে একক পর্দা হোক, দ্বিপর্দা হোক বা পর্দাবিহীন কোষীয় অঙ্গন, সবই কিন্তু আমরা ইউক্যারিওটিক্সদের ভিতরে দেখতে পাচ্ছি।
এবং ইউক্যারিওটিকদের প্রধান বৈশিষ্ট্য আছে যে নিউক্লিয়াস হতে হবে এবং নিউক্লিয়াসে কিন্তু 4টে পার্ট থাকতে হবে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় লাস কিন্তু থাকতেই হবে। এই 4 ধরনের উপাদান নিয়ে কিন্তু নিউক্লিয়াস কিন্তু গঠিত। চলো তার পরের পার্টটা কি আছে দেখো। দেখো এই ইউক্যারিওটিক সেলকেই আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্লান্ট সেলস আর একটা হচ্ছে অ্যানিমাল সেল কিন্তু বলা আছে। প্লান্ট সেলকে দেখো, প্লান্ট সেলের ভিতরে আমাদের প্রধান পার্থক্য যেটা দেখতে পাচ্ছি যে এদের কিন্তু সেন্ট্রোজোমস কিন্তু থাকে না। আচ্ছা, অ্যানিমাল সেলের সেন্ট্রোজোমস কিন্তু দেখতে পাচ্ছি। প্লান্ট সেলের প্রধান যে পার্থক্য এবং অ্যানিমাল সেলের যে প্রধান পার্থক্য যে এদের দেখো প্লান্ট সেল ওয়াল দিয়ে গঠিত, আর অ্যানিমাল সেলে কিন্তু কোনো সেল ওয়াল কিন্তু আমরা দেখতে পাই না। আচ্ছা, এদের ভ্যাকুওলস দেখতে পাওয়া যায়, প্লান্ট সেলে এদের কিন্তু কোনো ভ্যাকুওলস কিন্তু থাকে না। আচ্ছা, এদের ক্লোরোপ্লাস্ট যার মাধ্যমে এরা অটোট্রপ বলা হয়, কারণ এরা ফটোসিনথেসিস প্রক্রিয়া কিন্তু করে থাকে। আচ্ছা, এদের কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, সেই কারণে এদের কিন্তু হেটেরোট্রপ কিন্তু বলা হয়, কারণ এরা ফটোসিনথেসিস করতে পারে না, নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে না তাই। আচ্ছা, সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওলস আমরা প্রাণী কোষে কিন্তু দেখতে পাই এবং উদ্ভিদ কোষে কিন্তু আমরা কোনো সেন্ট্রিওলস কিন্তু আমরা দেখতে পাই না। আচ্ছা, প্রাণী কোষে লাইসোজোমস আমরা দেখতে পাই, উদ্ভিদ কোষে কিন্তু লাইসোজোমস কিন্তু দেখতে পাওয়া যায় না। তাহলে দেখো প্লান্ট কোষ এবং উদ্ভিদ কোষে এই যে পার্থক্য, বাকি যে উপাদানগুলো আছে সবই কিন্তু উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের কিন্তু সেম কিন্তু উপাদান। ঠিক আছে, তো আমাদের পার্থক্যটাও আমরা জেনে নিলাম এবং তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু জেনে নিলাম, যেগুলো দেখো এখানে কিন্তু লেখা আছে। এগুলো একটু তোমরা দেখে নিও। তারপর দেখো একটি উদ্ভিদ কোষ এবং একটি একটি প্রোক্যারিওটিক কোষ এবং একটি ইউক্যারিওটিক কোষের ভিতরে পার্থক্যটা কি। দেখো প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের যে প্রধান যে পার্থক্য, প্রোক্যারিওটিক কোষে দেখো যে রাইবোজোমটা আমরা দেখতে পাই, আর ইউক্যারিওটিক কোষে যে রাইবোজোমটা আমরা দেখতে পাই, দেখো প্রোক্যারিওটিকের 70s রাইবোজোম, ইউক্যারিওটিকের হচ্ছে 80s রাইবোজোমস। দেখো প্রোক্যারিওটিক্সের কিন্তু কোনো পর্দাঘেরা কোষীয় অঙ্গনও কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু ইউক্যারিওটিক্সের কিন্তু পর্দাঘেরা কোষীয় অঙ্গনও কিন্তু আমরা দেখতে পাই। তারপর দেখো প্রোক্যারিওটিক্সরা মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু কোষ বিভাজন করে থাকে, ইউক্যারিওটিক্স হচ্ছে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায় কিন্তু কোষ বিভাজন কিন্তু করে থাকে। তারপর দেখো এদের ডিএনএ কে বলা হয় নেকেড ডিএনএ, কারণ এদের ডিএনএ ভিতর কি থাকে না, হিস্টোন প্রোটিন কিন্তু থাকে না, সেই কারণে এদেরকে কিন্তু কি বলা হয়, নেকেড ডিএনএ কিন্তু বলা হয়। আর এদের ভিতরে হিস্টোন প্রোটিন থাকে তাই এদেরকে বলা হয় কমপ্লিট ডিএনএ কিন্তু দেখতে পায়। আচ্ছা, এদের এন্ডোমেমব্রেনাস সিস্টেম থাকে না, ইউক্যারিওটিকদের কিন্তু এন্ডোমেমব্রেনাস সিস্টেম কিন্তু থাকে। তারপর দেখো এদের যে নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াস হচ্ছে ইনকমপ্লিট নিউক্লিয়াস, সেই কারণে এদের নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিয়েট এবং যার অপর নাম হচ্ছে জেনোফোর। আচ্ছা, এদের যে নিউক্লিয়াস সেটি হচ্ছে কিন্তু কমপ্লিট কিন্তু নিউক্লিয়াস। আচ্ছা, এদের প্রোক্যারিওটিক দেখো কোষ প্রাচীর থাকে, কিন্তু কোষ প্রাচীরের প্রধান উপাদান আছে মিউকোপলিপেপটাইড, পেপটাইডোগ্লাইক্যানস। এবং উদ্ভিদ কোষের দেখো কোষ প্রাচীর থাকে, সেটির প্রধান উপাদানটার নাম হচ্ছে সেলুলোজ। পরীক্ষায় প্রশ্ন দেবে যে উদ্ভিদ কোষের প্রধান উপাদানটির নাম হচ্ছে সেলুলোজ। এছাড়াও আমি বলেছি যে ইউক্যারিওটিকদের ফাঙ্গিদের ক্ষেত্রে কোষ প্রাচীরের প্রধান উপাদানটির নাম হচ্ছে কাইটিন। তো এইরকম পার্থক্যই কিন্তু থাকে। তারপরে দেখো আমাদের সেল এনভেলপ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পার্টের দিকে আমরা চলে এসেছি। দেখো প্রথম যে পার্টটা আমরা পড়বো সেল এনভেলপ। দেখো সেল এনভেলপকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কি সেল ওয়াল আর একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো দেখো সেল ওয়াল কাদের আমরা দেখতে পাওয়া যায়, সেল ওয়াল দেখো দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ইউক্যারিওটিকদের প্লান্টদের, এবং এটি কোষ পর্দার বাইরের দিকের কিন্তু একটি পার্ট। তারপরে দেখো এই যে সেল ওয়ালের দেখো যে আমরা পার্ট, সেই সেল ওয়ালের পার্টকে যদি আমরা মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই, তো দেখো আমরা সেই পার্টটিকে দেখো কি কেমন দেখতে লাগছে। দেখো দেখো মাইক্রোস্কোপে যদি দেখতে পাই, দেখো সর্বপ্রথম যে বাইরের যে লেয়ারটা আমরা দেখতে পাবো যেটাকে বলো আমরা প্রাইমারি লেয়ার। তারপর দেখো সেকেন্ডারি লেয়ারকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি, S1, S2 এবং S3, এবং এদের মাঝখানে কি থাকছে, লিউমেন কিন্তু থাকছে। দেখো প্রাইমারি লেয়ারের বাইরের দিকে দেখা যাচ্ছে আর একটা উদ্ভিদের প্লান্ট সেলের আর একটা প্লান্ট ওয়ালের যে মাঝখানে যে পার্টকে তাকে বলা আছে মিডিল ল্যামেলা বা মধ্য ল্যামেলা কিন্তু বলা হয়। দেখো সেটি এখানে আরো ভালো করে বুঝতে পারবো। এই হচ্ছে প্রাইমারি লেয়ার। আচ্ছা, আর একটা দেখো উদ্ভিদের এই আছে কিন্তু প্রাইমারি লেয়ার। দেখো এই একটা সেল ওয়াল, এই একটা সেল ওয়াল, এই সেল ওয়ালের মাঝখানে যে পার্টকে বলা আছে মধ্য ল্যামেলা বলা হয়, ঠিক আছে, বা মিডিল ল্যামেলা কিন্তু বলা হয়। দেখো এই মিডিল ল্যামেলায় যে প্রধান আমরা উপাদানটি দেখতে পাই যেটার নাম হচ্ছে ম্যাগনেসিয়ামস পেকটেট। এছাড়াও ক্যালসিয়ামস আমরা দেখতে পাই, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট কোথায় আমরা দেখতে পাই, অর্থাৎ তখন অ্যান্সার হবে কিন্তু মধ্য ল্যামেলা বা মিডিল ল্যামেলায় কিন্তু আমরা দেখতে পাই।
তারপরে দেখো এই যে দেখো দুটো উদ্ভিদ কোষ যে জায়গায় গিয়ে জাংশন হয়ে যাচ্ছে তাকে সেই জায়গাকে বলা হচ্ছে প্লাজমোডেজমাটা। আমি পরের স্লাইডে সেটা আরো ডিটেলসে আলোচনা করছি। এবারে দেখো পরীক্ষায় কোশ্চেন দেবে এই যে প্রাইমারি লেয়ার আমরা দেখতে পাচ্ছি সেই প্রাইমারি লেয়ারের প্রধান উপাদানটির নাম কি সেলুলোজ। এছাড়াও আছে কি হেমিসেলুলোজ। তারপর আছে দেখো লিগনিন। তারপর আছে দেখো সুবেরিন। এই পরীক্ষা যদি প্রশ্ন আসে যে উদ্ভিদের কোষ প্রাচীরের প্রাথমিক লেয়ারের প্রধান উপাদানটির নাম কি, তার অ্যান্সার হবে কি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন। কিন্তু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু হচ্ছে সেলুলোজ। সেম দেখো সেকেন্ডারি লেয়ারেও তাই এই উপাদানগুলোই দেখতে পাওয়া যায়, কিন্তু উপাদানটি সব থেকে বেশি উপাদান হচ্ছে সেলুলোজ। এবারে দেখো যে কোশ্চেনটা তোমাদের দেবে যে উদ্ভিদের যে কোষ প্রাচীর তৈরি হয়েছে সেই কোষ প্রাচীর কোন কোষীয় অঙ্গ থেকে তৈরি হয়, তাহলে অ্যান্সার হবে দেখো যেখান থেকে আমি লিখে দিচ্ছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি, এখান থেকে কিন্তু উদ্ভিদের কি হয় কোষ প্রাচীরের উৎপত্তি কিন্তু হয়। পরীক্ষা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো কোষ বিভাজনকালীন সময় দেখো দুটো কোষের মাঝখানে দেখো কোষ বিভাজনকালীন সময়ে দেখো এই একটা হচ্ছে প্লান্ট সেল, এর ভিতরে দেখো নিউক্লিয়াস আছে। দেখো কোষ বিভাজনকালীন সময় তখন কি হয়ে যায় নিউক্লিয়াসটা এরকম ডাম্বেল আকৃতির হয়ে যায় এবং এদের এই যে কোষের মাঝখানে কি হয় ফ্রাগমোপ্লাস্ট নামক এক ধরনের রাসায়নিক উপাদান চলে আসে। আর ঠিক তখনই কি হয়ে যায় এদের মাঝখানে দেখো নিউক্লিয়াস ক্যারিওকাইনেসিস হয়ে যায়। ঠিক তারপরেই দেখো এদের মাঝখানে এক ধরনের এরকম কোষপাত বা প্লেট কিন্তু তৈরি হয়, সেল প্লেট কিন্তু তৈরি হয়, যার ফলে কি হয়ে যায় একটা কোষ বিভাজিত হয়ে কিন্তু দুটো কোষে কিন্তু রূপান্তরিত হবে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে প্লান্ট সেল বিভাজন করার জন্য যে রাসায়নিক উপাদানটি দরকার তার নাম কি ফ্রাগমোপ্লাস্ট, আর সেটি কোথা থেকে আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি কিন্তু থেকে আসে। ঠিক আছে, এবারে দেখো দুটো কোষ প্রাচীরের যে জাংশন পয়েন্ট সেই জাংশন পয়েন্টকে বলা হয় প্লাজমোডেজমাটা। সেই প্লাজমোডেজমাটার মাধ্যমে কি হয় একটা উদ্ভিদ একটা কোষ প্রাচীরের সাথে একটা কোষ প্রাচীরের কিন্তু কানেকশন কিন্তু করে থাকে। এবার দেখো এই প্লাজমোডেজমাটার মাঝখানে যে টিবিউলস দেখতে পাওয়া যায় তাকে বলা হয় ডেজমোটিবিউলস কিন্তু বলা হয়। এই যে প্লাজমোডেজমাটাকে বলা হয় সিমেন্টাম লেয়ার। দেখো একটা ইট আমাদের যখন দেওয়াল করা হয় দেখো একটা ইটের সাথে আরেকটা ইটের মাঝখানে দেখো এরকম সিমেন্টের লেয়ার কিন্তু দিয়ে দেয়, যার ফলে কি হয়ে যায় একটা ইট আরেকটা ইটের সাথে কিন্তু জয়েন্ট কিন্তু থাকে। ঠিক সেরকম প্লান্ট সেল একটা সেলের সাথে আরেকটা সেল কিন্তু এরকম ভাবে আমাদের সিমেন্টাম লেয়ার যার নাম হচ্ছে কি প্লাজমোডেজমাটা তার মাধ্যমে কিন্তু কানেকশন করে থাকে। এবার দেখো সেই প্লাজমোডেজমাটা কি হয় একটার সাথে এক ধরনের ডেজমোটিবিউলসের মাধ্যমে কিন্তু কানেকশন করে থাকে। এই প্লাজমোডেজমাটার মাধ্যমে কিভাবে উদ্ভিদ একটা উদ্ভিদের একটা সেল ওয়াল থেকে আরেকটা সেল ওয়ালে কিভাবে কানেকশন করে থাকে দেখো ডেজমোটিবিউলসের মাধ্যমে। তো এটা জানলাম। এবার দেখো এই ডেজমোটিবিউলসের কাজ কি। এখন দেখা যাচ্ছে একটা প্লান্ট সেলস থেকে আর একটা প্লান্ট সেলে ভাইরাস কিভাবে ট্রান্সফার হবে সেটাও কিন্তু এই ডেসমোটিবিউলসের মাধ্যমে কিন্তু ট্রান্সফার হয়ে থাকে। তারপরে দেখো এদের তো কোনো রক্ত জালক বা সার্কুলেটরি সিস্টেম তো নেই, তাহলে ট্রান্সফার হয় কিসের মাধ্যমে মাথায় রাখতে হবে ডেসমোটিবিউলসের মাধ্যমে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া কিভাবে একটা উদ্ভিদ কোষ থেকে আর একটা উদ্ভিদ কোষে ট্রান্সফার হয়, তাহলে কি হবে ডেসমোটিবিউলসের মাধ্যমে। তারপর বিভিন্ন ধরনের মিনারেলস বিভিন্ন ধরনের প্রোটিনিক উপাদান সেটাও কিন্তু ট্রান্সফার হয় কিন্তু এই ডেসমোটিবিউলসের মাধ্যমে। চলো তারপরের দেখো কি পার্ট বলছে, দেখো ডেসমোটিবিউলস উদ্ভিদের কিভাবে সাহায্য কিন্তু করে। দেখো একটা উদ্ভিদের প্লান্ট রুট সেল সেটাকে যদি আমরা দেখে থাকি তাহলে সেখানে কিভাবে কি কাজটা হয়। দেখো দেখো এখানে এই যে দুটো পাথওয়ে আছে, একটার নাম কি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে আর একটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে। অ্যাপোপ্লাস্টিক এবং সিমপ্লাস্টিক কি হয় দেখো একটা সেল ওয়াল দিয়ে যাচ্ছে আর একটা হচ্ছে দেখো এই যে প্লাজমোডেজমাটা দিয়ে যাচ্ছে। সেল ওয়াল দিয়ে যে পাথ হয় তাকে বলা হয় অ্যাপোপ্লাস্টিক পাথ, এই যে এখানে লেখা আছে দেখো থ্রু সেল ওয়াল। আর প্লাজমোডাইজমাটা বা সাইটোপ্লাজম দিয়ে যেটা যায় তাকে বলা হয় সিমপ্লাস্টিক পাথওয়ে। পরীক্ষা কিন্তু কোশ্চেন দেবে যে সিমপ্লাস্টিক পাথওয়ে কোথা দিয়ে, তাহলে অ্যান্সার হবে প্লাজমোডেজমাটা দিয়ে। আর অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে কোথা দিয়ে ট্রান্সফার হয় সেল ওয়াল দিয়ে কিন্তু ট্রান্সফার কিন্তু হয়। আর এই যে সেল ওয়াল দিয়ে দেখো এখানে এক ধরনের প্রোটিন থাকে একে বলা হয় ক্যাসপেরিয়ান প্রোটিন বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এটি দেখো সুবেরিন সুবেরিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান দ্বারা গঠিত এবং যার মাধ্যমে কি হয় এখান দিয়ে কিন্তু জল বা খনিজ পদার্থ কিন্তু এখান দিয়েও কিন্তু ট্রান্সফার কিন্তু হয়ে থাকে উদ্ভিদ রুট সেলের ভিতর দিয়ে। তো এই ছিল আমাদের সেল ওয়াল। তারপরের দেখো সেকেন্ড সেল এনভেলপটি হচ্ছে আমাদের কোষ পর্দা বা সেল মেমব্রেন, ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট।
তো চলো এটাকে আমি ডিটেলসে এবং কেমন ধরে কোশ্চেন থাকবে সব কিন্তু আমি আলোচনা করছি। দেখো এই সেল মেমব্রেন আবিষ্কার করেছিল বিভিন্ন ধরনের বিজ্ঞানী এবং তাদের বিভিন্ন ধরনের মডেল আছে। দেখো সর্বপ্রথম সায়েন্টিস্ট ওভারটন, তিনি তার মত অনুসারে দেখো কোষ পর্দা হচ্ছে একক লিপিড পর্দা নিয়ে কিন্তু গঠিত। হ্যাঁ, তাহলে যদি প্রশ্ন আসে যে একক লিপিড পর্দা নিয়ে গঠিত কে আবিষ্কার করেন, তাহলে অ্যান্সার হবে সায়েন্টিস্ট ওভারটন। তারপর দেখো এই যে গটার এবং গেলডিন্স, তাদের মতে কোষ পর্দা দুটি লিপিডের পর্দা নিয়ে কিন্তু গঠিত। তাহলে এটা কারা দিয়েছিল? গটার এবং গেলডেন। এবার তারপর দেখো ড্যানিয়েল এবং হার্ভে মডেল, তারা দিয়েছিল 1935 খ্রিস্টাব্দে। তারা বলেছিল দেখো যে প্লাজমা পর্দা লিপিড এবং প্রোটিন অণু নিয়ে গঠিত। তারপরে দেখো ফোর্থ মডেলটি হচ্ছে ড্যানিয়েল এবং ড্যাপসন মডেল। ড্যানিয়েল এবং ড্যাপসন তারা বলেন যে যে লিপিড, প্রোটিন এবং লিপিড এই তিন ধরনের কম্পোনেন্টস কিন্তু নিয়ে হচ্ছে কোষ পর্দা কিন্তু গঠিত। তারপরেই দেখো ইউনিট মেমব্রেন মডেল, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে এটাই, চেন পাস বা জিএনএম এ কিন্তু কোশ্চেন দেবে এটাই, যে একক পর্দার মডেল কে আবিষ্কার করেন, তাহলে অ্যান্সার হবে দেখো রবার্টসন। কত সালে? 1969 খ্রিস্টাব্দে। ঠিক তারপরেই দেখো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দেখো এরা যেসব মডেলগুলো তারা আবিষ্কার করেছিল ততটা কিন্তু ভ্যালুয়েবল বা সেই সময় কিন্তু গ্রাহ্য কিন্তু পায়নি। ঠিক তারপরেই দেখো দুজন বিজ্ঞানী এসেছে। কি বিজ্ঞানী? বিজ্ঞানী একটা হচ্ছে সিঙ্গার এবং একটা হচ্ছে নিকালসন। 1972 খ্রিস্টাব্দে তাদের কোষ পর্দার যে মডেলটি ছিল তার নাম ছিল ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে তরল মোজাইক মডেল কে আবিষ্কার করেছিল, অ্যান্সার হবে সিঙ্গার ও নিকালসন। কত সালে? 1972 সালে। তাদের সেই মডেলটির নাম ছিল তরল মোজাইক মডেল। তাদের সেই মডেলের ভিতরে তারা কি বলেছিল যে সেল মেমব্রেন হচ্ছে কি সেমি পারমিয়েবল, সেমি পারমিয়েবল, এবং 2 নম্বর তারা কি বলেছিল? ডাইনামিক, ডাইনামিক নেচার। এই দুটো কথা বলার কারণেই তাদের কি হয়, এই মডেলটা কিন্তু গ্রাহ্য কিন্তু করায়। এবং তাদের এই সেল মেমব্রেনের ভিতরে দেখো প্রধান যে উপাদানটি আছে দেখো প্রোটিন, তারপর আছে দেখো লিপিড, এবং তারপরে দেখো প্রোটিন। এই যে দেখো প্রোটিন এবং যে প্রোটিন, এই যে যে হেড টাইপের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কিন্তু একে অপরের সাথে সঞ্চালিত হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্টের মাধ্যমে। পরে এটা ডিটেলসে বলছি যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কিভাবে হয়। তো শুধু মাথায় রাখবা তরল মোজাইক মডেল তারা আবিষ্কার করেছিল সিঙ্গার এবং নিকালসন। তারা ছিল দেখো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির কিন্তু বিজ্ঞানী। হুম, দেখো কোষ পর্দা যদি আলট্রা একটা স্ট্রাকচার যদি আমরা দেখে থাকি, সেই স্ট্রাকচারটা কেমন হয় দেখো। দেখো সর্বপ্রথম বাইরে যে পার্টটা দেখতে পাই সেটা হচ্ছে প্রোটিন, তারপরে দেখো লিপিড, এবং তারপরে দেখো কিন্তু প্রোটিন নিয়ে কিন্তু গঠিত। দেখো এই যে প্রোটিন এবং লিপিড এছাড়াও আরো কি দেখতে পাই? কোলেস্ট্রল দেখতে পাই। আরো কি দেখতে পাই? না, কার্বোহাইড্রেট আমরা দেখতে পাই। এই সব 4 ধরনের উপাদান নিয়ে কিন্তু কোষ পর্দা কিন্তু গঠিত, কিন্তু সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় প্রোটিন এবং লিপিড। দেখো প্রোটিন, এই যে বাইরের দিকে প্রোটিন কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন কিন্তু থাকে। কোষ পর্দায় যে প্রোটিন থাকে সেই প্রোটিন কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু থাকে। কি প্রোটিন থাকে? দেখো যে প্রোটিনগুলো থাকে, দেখো প্রথম যে প্রোটিনটা হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন, অ্যাঙ্কর প্রোটিন। 2 নম্বর প্রোটিনটির নাম হচ্ছে কি? পেরিফেরাল প্রোটিন। 3 নম্বর যে প্রোটিনটা হচ্ছে দেখো ইন্টিগ্রাল প্রোটিন। 4র্থ নম্বর যে প্রোটিনটা থাকে দেখো তার নাম হচ্ছে এমবেডেড প্রোটিন, এমবেডেড প্রোটিন। তারপর দেখো ট্রান্সডাকশন প্রোটিন, এরকম বিভিন্ন ধরনের প্রোটিন কিন্তু থাকে। দেখো এই প্রোটিনগুলো কোথায় থাকে? অ্যাঙ্কর প্রোটিনগুলো যেগুলো দেখো বাইরের দিকে ঝুলে থাকে সেগুলো হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন। তারপর দেখো পেরিফেরাল প্রোটিন, একদম দেখো এই যে বাইরের দিকে যে প্রোটিনগুলো আমরা দেখতে পাচ্ছি সেই প্রোটিনগুলো হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন যেগুলো ভিতর দিয়ে দেখো ট্রান্সফার হয়ে গেছে তাদেরকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তারপর দেখো এমবেডেড প্রোটিন যেগুলো এর ভিতর দিয়ে গেছে তাদেরকে বলা হচ্ছে এমবেডেড প্রোটিন। তো এইরকম বিভিন্ন ধরনের প্রোটিন আমাদের কোষ পর্দায় কিন্তু থাকে। এই প্রোটিন আবার দেখো কার্বোহাইড্রেটের সাথে যদি অ্যাটাচ থাকে তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিনস। এই প্রোটিন যদি লিপিডের সাথে যদি অ্যাটাচ থাকে তাকে বলা হয় গ্লাইকোলিপিড কিন্তু বলা হয়। ঠিক আছে, এই যে দেখো গ্লাইকোলিপিড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইসব বিভিন্ন ধরনের প্রোটিন কিন্তু সাহায্য কিন্তু করে থাকে।
দেখো এই এই যে সিগন্যাল ট্রান্সডিউসিং যে প্রোটিন আছে এর মাধ্যমে দেখো কি হয়, কোষ পর্দার মধ্য দিয়ে কি হয় একটা সিগন্যাল কিন্তু ট্রান্সফার হয়। এই যার এক সাইডে কি থাকে, এক সাইডে কিন্তু লাইগেন্ড বাইন্ডিং ডোমেইন কিন্তু থাকে, আর এক সাইডে দেখো ট্রান্সডিউসিং ডোমেইন কিন্তু থাকে, যার মাধ্যমে কি হয় একটা কোষ থেকে আরেকটা কোষ থেকে যে বিভিন্ন ধরনের সিগন্যাল, যেরকম দেখো হরমোনাল সিগন্যালস বা বিভিন্ন ধরনের সিগন্যালস কিন্তু এই যে কোষের ভিতরে কিন্তু পৌঁছায়। তারপর দেখো লিপিডের যে পার্টটা আছে, দেখো সেই লিপিডের পার্টটা আমি পরের স্লাইডে ভালো করে দেখাচ্ছি। দেখো এই লিপিড যে লেয়ারটা, সেই লিপিড লেয়ারটা দেখো, এই লিপিড লেয়ারকে বলা হয় ফসফোলিপিড লেয়ার, বাইলেয়ার। দেখো এই বাইলেয়ার কেন বলা আছে, দেখো কোষ পর্দার বাইরের দিকে এক ধরনের লেয়ার থাকে, আর একটা হচ্ছে দেখো কোষের ভিতরে যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমিক লেয়ারও কিন্তু এক ধরনের কিন্তু পার্ট কিন্তু থাকে। এবার দেখো এই একটা লিপিডকে যদি আমরা বড় করে দেখি তাহলে তার কি দেখতে পাবো, একটা দেখো হেড পার্ট দেখতে পাবো আর একটা দেখো টেল পার্ট দেখতে পাবো। হেড হেড পার্টকে দেখো, হেড পার্টকে বলা হচ্ছে পোলার হেড, কারণ এখান দিয়ে দেখো পোলার মলিকিউলস গুলো কিন্তু খুব ফ্রিলি কিন্তু এন্টার কিন্তু করতে পারে। বাট নন পোলার হেডে, নন পোলার যে টেইল গুলো আছে সেখানে কিন্তু কোনো মানে নন আয়নিক এজেন্ট গুলো কিন্তু ওখান থেকে কিন্তু ট্রান্সফার কিন্তু হতে পারে না। দেখো যে হেডটা থাকে, যে পোলার হেড, সেই হেডকে দেখো বলা হয় দেখো হাইড্রোফিলিক হেড, আর যে টেলটা থাকে তাকে বলা হয় হাইড্রোফোবিক কিন্তু টেল। দেখো হাইড্রোফিলিক হাইড্রোফিলিক হেড হেড কি, দেখো এই হাইড্রোফিলিক হেড থাকার কারণেই দেখো এখান দিয়ে কিন্তু পোলার মলিকিউলস গুলো কিন্তু ট্রান্সফার কিন্তু হয়। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে কোষ পর্দার যে হেডটা থাকে সেই হেডকে কি বলা হয়, হাইড্রোফিলিক হাইড্রোফিলিক যে টেলটা থাকে তাকে বলা হয় হাইড্রোফোবিক টেল। এবার দেখো যে হাইড্রোফোবিক টেল থাকে সেই টেল আবার দুই ধরনের, একটা দেখো এই যে টেল, সেই টেল আবার দুই ধরনের কি, একটা দেখো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত, আর একটা দেখো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যাদের কি দেখতে পাই, আমাদের জানি যে কার্বনের এরকম একটা শৃঙ্খল কিন্তু থাকে, এরকম যদি ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার থাকে তাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে তাহলে কি হয়, কার্বনের মাঝখানে কি হয় ডবল সিঙ্গল কিন্তু বন্ধনী কিন্তু আমরা দেখতে পাই, যার ফলে কি হয়ে যায় একটা কিং শেপের কিন্তু বাঁকা আকৃতির কিন্তু হয়ে যায়। ঠিক সেরকমই দেখো এই যে যে টেলটা এইটা এখানে যে কিং শেপেড হয়ে গেছে, এখানে কারণ কি, এখানে ডবল হাইড্রোজেন বন্ধনী কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর এটা দেখো লম্বা কারণ কি, কারণ এখানে দেখো কার্বন কার্বন এরকম জুড়ে জুড়ে এদের ভিতরে কিন্তু ডবল কোনো বন্ধনী কিন্তু আমরা দেখতে পাইনি, সেই কারণে এটা কিন্তু একটা স্ট্রেট কিন্তু লাইন কিন্তু হয়ে গেছে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে টেলটা থাকে সেই টেলের ভিতরে কি দেখতে পাই, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু দেখতে পাই। এবারে দেখো যেটা খানিকক্ষণ আগেই বলছিলাম যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, দেখো এই সেল মেমব্রেন খানিকক্ষণ আমিই বলেছিলাম যে ডায়নামিক নেচার, ডায়নামিক নেচার কারণ কি, এই সেল মেমব্রেন কিন্তু ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কিন্তু করতে পারে। মুভমেন্ট আবার দুই ধরনের, একটা হচ্ছে কি ফ্লিপ ফ্লপ, আর একটা কি ল্যাটারাল। ল্যাটারাল মানে কি, এই যে দেখো এই যে পোলার যে হেডটা দেখতে পাচ্ছি এটি মুভ করে দেখো পাশের দিকে চলে যেতে পারে, আবার পাশেরটা দেখো তার এইরকম ভাবে ঘুরে, মানে কি এইটা এই যে এই পোলার হেডটা এর জায়গায় চলে যেতে পারে, এই পোলার হেডটা কিন্তু এরকম চলে যায়, একে বলা আছে ল্যাটারাল মুভমেন্ট কিন্তু বলা হয়। আর এই যে দেখো বাইরের দিককার যে পোলার হেডটা আছে সেটা যদি মুভ করে ভিতরের দিকে যদি চলে আসে, আর ভিতরের দিকটাকে যদি বাইরের দিকে যদি চলে যায়, তাহলে এইটা হচ্ছে বলা হয় ফ্লিপ। বাইরের থেকে যদি দেখো, বাইরের থেকে যেটা ভিতরের দিকে আসে, বাইরের থেকে ভিতরে আসাকে বলা হয় ফ্লিপ, আর ভিতর থেকে যেটা বাইরে চলে আসে তাকে বলা হয় ফ্লপ। এর ফলে কি হয়ে যায়, দেখা যাচ্ছে বাইরের দিককার অনেক সময় কোষ পর্দার ভিতরে যে কোষ পর্দার বাইরের দিককার যে হেডটা থাকে অনেক সময় নষ্ট হয়ে যায়, তাহলে ভিতরের দিককার যে হেডটা কি হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্টের মাধ্যমে কিন্তু যায়। এই ফ্লিপ করার জন্য ফ্লিপেজ এনজাইম সাহায্য করে থাকে, আর ফ্লপ করার জন্য ফ্লপেজ এনজাইমস কিন্তু সাহায্য করে থাকে। আর এই দুটোকে রেগুলেট করার জন্য আরেক ধরনের এনজাইমস থাকে যার নাম হচ্ছে কি স্ক্র্যামলেস নামক এনজাইমস কিন্তু সাহায্য করে থাকে। তাহলে মাথায় রাখ, বুঝতে পারলে যে কোষ পর্দার ডায়নামিক নেচার হবার কারণ কি, যে এরা ল্যাটারাল মুভমেন্ট করতে পারে, যার ফলে কি হয় পাশের দিকে কিন্তু এরা মুভ করতে পারে একটা পোলার হেড থেকে আরেকটা পোলার হেডে। আর হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্টের মাধ্যমে কি হয় বাইরের থেকে কোনো পোলার হেড ভিতরের দিকে আর পোলার হেডে যায়, ভিতরের দিকে পোলার হেড কিন্তু আবার বাইরের দিকে চলে যায়, একে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপের জন্য ফ্লিপেজ এনজাইমস, ফ্লপের জন্য ফ্লপেজ এনজাইমস। আর ফ্লিপ ফ্লপ মুভমেন্টকে রেগুলেট করার জন্য স্ক্র্যামলেস নামক এক ধরনের এনজাইমস কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তো দেখো এই ছিল কোষ পর্দার পার্ট। এবার দেখো কোষ পর্দার মাধ্যমে কি হয়, দেখো একটা কোষ থেকে আর একটা কোষের কিন্তু
সে কি হয়, সংযোগ রক্ষা করে থাকে, সিগন্যাল ট্রান্সডাকশনস হয়ে থাকে, কোষে একটা প্রপার শেপ দেয়, সেলুলার যুক্ত যে আহ, আমাদের অর্গানেলস গুলো থাকে সেই অর্গানেলস গুলোকে প্রপার শেপস কিন্তু দিয়ে থাকে, বাইরের মেকানিক্যাল এফেক্ট থেকে কিন্তু কোষকে কিন্তু প্রোটেকশন কিন্তু দেয়। তো এই সবগুলো কাজ ছিল হচ্ছে আমাদের সেল মেমব্রেনের কিন্তু কাজ। এবার দেখো সেল মেমব্রেনের ভিতরে আমাদের কি হয়, ডিফিউশন অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ট্রান্সফার হয়, তারপর কি হয় ফ্যাসিলিটেড ট্রান্সফিউশনের মাধ্যমে কি হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু কি হয় পরিবহন কিন্তু হয়ে থাকে। তো এইসব বিভিন্ন ধরনের কাজ হচ্ছে আমাদের কোষ পর্দার কাজ। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি স্লাইড, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু জেন পাসের বা জিএনএম এর কিন্তু কোশ্চেন তোমাদের থাকবেই। কিরকম কোশ্চেন দেখো, সেলুলার অর্গানেলিস, দেখো সেলুলার অর্গানেলিসকে দেখো, সেলুলার অর্গানেলিসকে পর্দার উপরে বেশ করে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করেছি। কি, একটা হচ্ছে পর্দাবিহীন, একটা হচ্ছে একক পর্দা, আর একটা হচ্ছে দ্বিপর্দা। পর্দাবিহীন যে কোষীয় অঙ্গ দুটি ছিল যার নাম হচ্ছে রাইবোজোম আর একটা নাম হচ্ছে সেন্ট্রোজোমস। আর একক পর্দা বিশিষ্ট আমাদেরকে মনে রাখার হবে হচ্ছে জিই আর এল। জি ফর হচ্ছে গলগি বডি, ই ফর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এল ফর হচ্ছে লাইসোজোমস। এই তিন ধরনের কোষীয় অঙ্গন এরা হচ্ছে কি একক পর্দা বিশিষ্ট। আর দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গন কারা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এই তিনটা হচ্ছে কোষীয় অঙ্গন হচ্ছে দ্বিপর্দা বিশিষ্ট। নিউক্লিয়াসে যেহেতু সেলফ ডিএনএ থাকে, আর মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এদের ভিতরেও কিন্তু সেলফ ডিএনএ থাকে, তাই এদেরকে আমরা কি বলে থাকি, সেমি অটোনোমাস সেল অর্গানেলিস কিন্তু বলা হয়। তারপর দেখো উদ্ভিদ বা প্রাণী কোষের যে কোষীয় অঙ্গাণুগুলো আমরা দেখতে পাই, অনেক অনেক সময় অনেক কোষীয় অঙ্গাণু কি হয় সমরূপ আকৃতি কিন্তু কাজ করে থাকে এবং তারা কিন্তু পার্শ্ববর্তী অবস্থান করে থাকে। তাদের সেই কোষীয় অঙ্গাণুকে একত্রিত কি বলা হয়, এন্ডোমেমব্রেন সিস্টেম। এবার দেখো পরীক্ষায় কোশ্চেন দেবে যে এন্ডোমেমব্রেন সিস্টেমের জন্য কোন কোন কোষীয় অঙ্গাণু আছে, তাহলে অ্যান্সার হবে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোমস এবং ভ্যাকুওস। এই চার ধরনের কোষীয় অঙ্গাণু এরা প্রায় একই রূপই সমরূপ কাজ করে থাকে, তাই এদেরকে আমরা কি বলে থাকি, এন্ডোমেমব্রেনাস সিস্টেম। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে, দেখবা জেন পাসের কিন্তু কোশ্চেন থাকবে এটাই। দেখো এক্সট্রা মেমব্রেন সেলুলার অর্গানাইজ কোনগুলি, যেরকম দেখো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোমস এবং মাইক্রোবায়োটিস, এদেরকে বলা হয় এক্সট্রা এন্ডোমেমব্রেনাস সিস্টেমস কিন্তু বলা হয়। কিন্তু বেশ মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই এন্ডোমেমব্রেন সিস্টেম কিন্তু কোশ্চেনটা আসার কিন্তু চান্স অফ প্রবাবিলিটি সব থেকে বেশি, ভালো করে পড়বে এটা। দেখো ফার্স্ট আমরা যে সেলুলার অর্গানেলসটি পড়বো যেটা হচ্ছে নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসের যে পার্টগুলো ভালো করে পড়বে সেগুলো আমি এখানে দেখো। দেখো নিউক্লিয়াসকে বলা হয় কি, কোষের মস্তিষ্ক। কেন মস্তিষ্ক বলা হচ্ছে, দেখো আমাদের জানি যে নিউক্লিয়াসের কিন্তু চারটে পার্ট নিয়ে গঠিত। কি পার্ট, দেখো ফার্স্ট হচ্ছে কি নিউক্লিয় পর্দা, তারপরে দেখো ভিতরে যে জালকের মতন যে পার্টগুলো আমরা দেখতে পাই এর নাম হচ্ছে কি নিউক্লিয় জালিকা। তারপরে দেখো এর ভিতরে যে তরল পদার্থ থাকে তার নাম কি নিউক্লিওপ্লাজম। আর এর ভিতরে দেখো এক ধরনের এরকম ডটেড পার্ট দেখতে পাচ্ছি যাকে বলা হয় নিউক্লিওলাস। এই চারটে উপাদান নিয়ে কিন্তু নিউক্লিয়াস কিন্তু গঠিত। এবার দেখো নিউক্লিওলাস একে বলা হয় নর অঞ্চল কিন্তু বলা হয়, কারণ কি এই অঞ্চল দিয়ে আমাদের টিআরএনএ কিন্তু তৈরি হয়। টিআরএনএ কিন্তু তৈরি হয়। এবার দেখো যে নিউক্লিয় জালিকা, সেই নিউক্লিয় জালিকা, এই যে যে নিউক্লিয় জালিকা, সেই জালিকা যখন ঘন হতে শুরু করে তখন সে কিসে রূপান্তরিত হয়, ক্রোমাটিনে কিন্তু রূপান্তরিত হয়, ক্রোমাটিন তন্তুতে কিন্তু রূপান্তরিত হয়। তারপর সেই ক্রোমাটিন তন্তু আরো ঘনীভূত হয়ে গিয়ে দেখো এরকম অঞ্চলে কিন্তু রূপান্তরিত হয়। তার ফলে কি হয়, ক্রোমাটিন না যে জালিকা তার কিন্তু কি দেখতে পাচ্ছি, কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি আমরা ডার্ক অঞ্চল দেখতে পাচ্ছি, কোনো কোনো জায়গায় দেখো লাইট অঞ্চল দেখতে পাচ্ছি। তো ডার্ক অঞ্চলকে বলা হয় যে লাইট অঞ্চলকে বলা হয় ইউক্রোমাটিন এবং ডার্ক অঞ্চলটাকে বলা হয় কিন্তু হেটেরোক্রোমাটিন। কারণ কি ওই জায়গায় ডিএনএ এত পরিমাণে ঘন হয়ে গেছে যার ফলে ওই অঞ্চলটাকে কিন্তু আমাদের ডার্ক কিন্তু কালার কিন্তু দেখতে পাই। তারপরে দেখো এই যে ক্রোমাটিন আস্তে আস্তে কিসে রূপান্তরিত হয়, ক্রোমাটিন আস্তে আস্তে কিন্তু ক্রোমাটিডে কিন্তু রূপান্তরিত হয়। আর ঠিক তারপরে গিয়ে কিন্তু ক্রোমোজোমে কিন্তু রূপান্তরিত হয়। এই সিকোয়েন্সটা কিন্তু কোশ্চেন্স কিন্তু দেবে কি, সর্বপ্রথম দেখো এই সিকোয়েন্সটা যদি আমি এখানে লিখি, ফার্স্ট কি ক্রোমাটিন, তারপরে কি এসেছে, তারপরেই এসেছে আমাদের ক্রোমাটিড, তারপরে এসেছে কি ক্রোমোজোম।
যে ক্রোমাটিন জালিকা প্রথম ক্রোমাটিন তন্তু, তারপর হচ্ছে ক্রোমাটিডে রূপান্তরিত হচ্ছে, তারপরে কিন্তু ক্রোমোজোম। এই চারটা সিকোয়েন্স দেখো, তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু আসবে, দিয়ে বলবে যে এর ভিতরে কোন সিকোয়েন্সটি হচ্ছে সঠিক। ঠিক আছে, এবার দেখো এই যে ক্রোমাটিন যে জালিকা, সেই ক্রোমাটিন জালিকাকে আমাদের কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে থাকি, ইউক্রোমাটিন বা হেটেরোক্রোমাটিন জালিকা কিন্তু ভাগ করে থাকি। এবার দেখো সেই ক্রোমাটিন অঞ্চলের ভিতরেই দেখো এই ক্রোমাটিডের যখন গঠিত হয়, ঠিক তখন সেই ক্রোমাটিডের কি হয়, লোকাসেই আমাদের জানি কি জিন অবস্থান করে, আর সেই জিনের ভিতরে আমরা ডিএনএ দেখে থাকি। আমাদের জানি সেই ডিএনএ আমাদের জানি কি রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, একতন্ত্রী ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএ তে কিন্তু কনভার্ট হয়। ঠিক তারপরে এই দ্বিতন্ত্রী ডিএনএ যখন এমআরএনএ তে কনভার্ট হয়, তখন সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সক্রিপশনস। এই ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন প্রক্রিয়া সেটা কিন্তু এই নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু ঘটে। মাথায় রাখতে হবে যে নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ আমরা দেখতে পাই, সেই ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সেটা কিন্তু হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে ঘটে। যেই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হলো, সেই ন্যাসেন্ট এমআরএনএ এখানে কিন্তু হচ্ছে কি হয়, প্রসেস কিন্তু হয়। প্রসেসে কি হয়, এক সাইডে 5 প্রাইম ক্যাপ অ্যাড হয়, আর এক সাইডে 3 প্রাইম পলিঅ্যাডিনাইলেশন হয়, অনেকগুলো অ্যাডিনিন এরকম ভাবে। এই প্রক্রিয়াকে বলা হয় প্রসেসিং প্রসেস। সেই প্রসেস হওয়ার পরে কি হয়, এই যে নিউক্লিয় পোর আমরা দেখতে পাচ্ছি, সেই নিউক্লিয় পোর দিয়ে কিন্তু এমআরএনএ গুলো কিন্তু নিউক্লিয়াসের বাইরে কিন্তু বেরিয়ে আসে, ট্রান্সলোকেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বেরিয়ে আসে। তাহলে এই যে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়া নিউক্লিয়াসে হবার কারণে নিউক্লিয়াসকে কি বলা হয়, সেলুলার হেড বা কোষের মস্তিষ্ক কিন্তু বলা হয়। ঠিক আছে, আর এই নিউক্লিয়াস কিন্তু পুরো আমাদের সেলের ভিতরে পুরো যাবতীয় হোল সিস্টেম কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে থাকে। এবার দেখো ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন, দেখো এই যে ডিএনএ, সেই ডিএনএ যখন ঘনীভূত হয়ে যখন হিস্টোন প্রোটিনের সাথে অ্যাড হচ্ছে, তখন দেখো এরকম একটা পার্ট তৈরি হয়ে গেছে, হ্যাঁ, যাকে আমরা নিউক্লিওজোম হিসেবে কিন্তু চিনি। নিউক্লিওজোম কাকে বলা হয়, নিউক্লিওজোমের ভিতরে যখন ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, নিউক্লিওজোম কি, যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে নিউক্লিওজোম কি, তাহলে অ্যান্সার হবে কি ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এদেরকে একত্রিত হয় নিউক্লিওজোম মডেল। এই যে ডিএনএ হয় 200 বেস পেয়ার যুক্ত, এবং হিস্টোন প্রোটিন আমাদের জানি আবার 4 ধরনের হিস্টোন প্রোটিন থাকে, কি H2A, H2B, H3 এবং H4। হ্যাঁ, তো এই 4 ধরনের হিস্টোন প্রোটিন গিয়ে যখন অ্যাটাচ হয়ে গিয়ে যখন অক্টামার গঠন হয়, তখন তাকে আমরা বলা হয় নিউক্লিওজোম। আর নিউক্লিওজোমের ভিতরে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ কি হয় 200 বেস পেয়ার, এটা অপত্রের সাথে জুড়ে যায়, তারপরে এগুলো আরো ঘন হতে যায়। সেই ঘনে গিয়ে তখন দুই ধরনের মডেল আমরা জেনে থাকি, কি সলিনয়েড মডেল। হ্যাঁ, তো জেন ফার্স্টদের জন্য এই পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সলিনয়েড মডেল। হ্যাঁ, তারপর দেখো সেই সলিনয়েড মডেল আস্তে আস্তে যখন আরো ঘনীভূত হচ্ছে, তখন সেটা ক্রোমোজোমে কিন্তু রূপান্তরিত হয়। তারপরে দেখো এই যে হেটেরোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন, এদের পার্থক্য কি, দেখো ইউক্রোমাটিন হচ্ছে লাইট যুক্ত অঞ্চল, একটা ক্রোমোজোমের এই একটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার অঞ্চল, যে জায়গাটা হচ্ছে লাইট অঞ্চল। দেখো এই অঞ্চলটা হচ্ছে লাইট, কারণ কি এখানে কিন্তু ডিএনএ কিন্তু খুব কম পরিমাণে আছে, যার ফলে এই অঞ্চলটা লাইট হয়ে গেছে। সেখানে এখানে দেখো লেস কন্ডেন্স, এবং এইখানে কিন্তু জিন এক্সপ্রেশনস কিন্তু হয়, মানে কি এইখানে ডিএনএ কিন্তু রেপ্লিকেশন হয়, এইখানে ডিএনএ গুলো কিন্তু হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন কিন্তু তৈরি হয়। আর এখানে কিন্তু দেখো মাথায় রাখতে হবে যে ইউক্রোমাটিন অঞ্চলে কিন্তু জিসির পরিমাণ বেশি। পরীক্ষায় কিন্তু জেন পাসের জন্য এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে ইউক্রোমাটিন অঞ্চলে কোন সিকোয়েন্স বেশি দেখতে পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে কিন্তু জিসি। আর এখানে কিন্তু ডিএনএ কিন্তু প্রসেসিং কিন্তু হয়, যেরকম দেখো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রক্রিয়া কিন্তু ইউক্রোমাটিন অঞ্চলে কিন্তু হয়। হেটেরোক্রোমাটিন অঞ্চলে কি হয়, হেটেরোক্রোমাটিন অঞ্চলে এখানে ডিএনএ এর পরিমাণ বেশি, যেই কারণে এখানে কি হয় ডার্ক কিন্তু হয়ে যায়। আর সেই ডার্ক হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলে দেখো কালো ডার্ক হয়ে যায়, এবং এই অঞ্চলে সব থেকে 80 বেস পেয়ার কিন্তু বেশি থাকে। আর এইখানকার ডিএনএ কিন্তু প্রসেস হতে কিন্তু অনেক সময় লেট লাগে, সেই কারণে এখানকার ডিএনএ কে মডিফাই কিন্তু হয়। সেই মডিফাইং প্রসেস যেরকম দেখো মিথাইলেশন প্রসেস, অ্যাসিটাইলেশন প্রসেস, এইসব প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ কে কি হয় মডিফাই করে নিয়ে তারপরে কিন্তু ট্রান্সলেশন কিন্তু হয়। আর এখানকার যে জিনগুলো থাকে সেগুলো অনেক সময় দেখো সাইলেন্স জিন কিন্তু থাকে। হ্যাঁ, তো পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে হেটেরোক্রোমাটিন অঞ্চলে কি দেখতে পাওয়া যায়, হেটেরোক্রোমাটিন অঞ্চলে অন্তত 80 সিকোয়েন্স বেশি দেখতে পাওয়া যায়, আর এই অঞ্চলে জিন বেশি থাকার কারণে এই অঞ্চল কিন্তু ডার্ক হয়। আর হেটেরোক্রোমাটিন অঞ্চল সেন্ট্রোমিয়ার অঞ্চল এবং টেলোমিয়ার অঞ্চলে কিন্তু সব থেকে বেশি কিন্তু দেখতে পাওয়া যায় হেটেরোক্রোমাটিন। এবং এদের মিডিল কোন একটা ক্রোমাটিনের মিডিল অঞ্চলে যে লাইট অঞ্চলটা থাকে, সেই লাইট অঞ্চলে আমাদের কিন্তু ইউক্রোমাটিন কিন্তু আমরা দেখে থাকি। তাহলে আমি একবার সাথে সাথে ক্রোমাটিন পার্টগুলো কিন্তু আমি আলোচনা কিন্তু করে দিলাম, ভালো করে তোমরা পড়বে।
তারপরে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যাকে শর্টে আমরা ER কিন্তু বলা হয়। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয় নিউক্লিয়াসের বহির পর্দা থেকে। আমাদের জানি নিউক্লিয়াসের কিন্তু দুটো পর্দা, একটা হচ্ছে অন্তঃস্থ পর্দা এবং একটা হচ্ছে বহিস্থ পর্দা। সেই বহিস্থ পর্দা থেকে কি তৈরি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু তৈরি হয়। সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আমাদের আবার দুটো অঞ্চল দেখতে পাই। যদি যে অঞ্চলে রাইবোজোম গিয়ে বসে, এই যে ডটেড ডটেড পার্ট, এইগুলো হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমগুলো যদি বসে তখন তাকে আমরা বলে থাকি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যে জায়গায় দেখা যাচ্ছে আর আরএনএ গিয়ে বসে না, সেই অঞ্চলকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দুটো অঞ্চল নিয়ে কিন্তু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু গঠিত। দেখো তোমাদের জেনপাস বা জিএনএম এর কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই চারটে কোষীয় অঙ্গ থেকে কোশ্চেন আসার চান্স অফ প্রবাবিলিটি বেশি। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদের যে দুটো অঞ্চল আছে সেই দুটো অঞ্চলের কাজ কি? দেখো এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়া কিন্তু হয়। হ্যাঁ, আমরা জানি যে ট্রান্সলেশন প্রক্রিয়া কোষের সাইটোপ্লাজমে ঘটে, কিন্তু কোন কোষীয় অঙ্গনের উপরে ঘটে? এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ কি? দেখো এই যে নিউক্লিয় পোর দিয়ে যখন এমআরএনএটা বার হয়, সেই এমআরএনএ ঠিক কি হয়? এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে বসে থাকা যে রাইবোজোম, সেই রাইবোজোমের সাথে যায়। দেখো ঠিক এইরকম দেখতে লাগে। এই যে এমআরএনএটা বার হচ্ছে, তার উপরে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বসে থাকা রাইবোজোমের প্রথম গিয়ে কি হবে? লার্জ সাবইউনিট গিয়ে বাঁধবে, তারপরে স্মলার সাবইউনিট গিয়ে বাঁধবে। আর ঠিক তখনই কি হবে? ট্রান্সলেশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় আমাদের জানি কি তৈরি হয়? প্রোটিন কিন্তু তৈরি হয়। সেই প্রোটিন কিন্তু এইভাবেই কিন্তু তৈরি হয় কোষের সাইটোপ্লাজমে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি ঘটে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমাদের জানি কি, যে এখানে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কোথায় ঘটে? আমাদের জানি যে মাসেল সেল এবং আমাদের হেপাটিক সেল বা লিভার সেলে আমাদের জানি কি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কিন্তু হয়। দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি অতিরিক্ত গ্লুকোজ খেয়ে ফেলেছে, সেই গ্লুকোজ ইনসুলিন হরমোনের প্রভাবে গ্লাইকোজেনেসিসে প্রক্রিয়ায় চলে, এবং সেই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কি হয় না, আমাদের মাসেলস এবং হেপাটিক সেলে গিয়ে কি হয়, সেটা গ্লাইকোজেনে কিন্তু কনভার্ট কিন্তু হয়। আর সেই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া চালানোর জন্যই কিন্তু আমাদের এসিআর বা ইন্ডো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। এছাড়া আরো কি করে থাকে না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আরো কি হয়, আমাদের স্টেরয়েড জাতীয় হরমোন, যেরকম কি স্টেরয়েড জাতীয় হরমোনগুলো কি কি? আমাদের জানি পুরুষদের জন্য টেস্টোস্টেরন, মেয়েদের জন্য ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই যে তিন ধরনের যে হরমোন, এই স্টেরয়েড জাতীয় হরমোন, সেগুলো কিন্তু সিনথেসিস হয় কিন্তু কোথা থেকে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু হয়ে থাকে। আর কি কাজ করে থাকে? এ কিন্তু কি করে থাকে, আমাদের অনেক সময় দেখা যায় টক্সিক এলিমেন্ট আমরা অনেক সময় খেয়ে ফেলে থাকি, সেই টক্সিক এলিমেন্ট থেকে কিন্তু আমাদের কিন্তু বাঁচায় কিন্তু হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কি করে থাকে দেখো, এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের শরীরের ব্যালেন্সিং সিস্টেম কিন্তু কাজ কিন্তু করে থাকে। ঠিক আছে, তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিন্তু অনেক ধরনের কাজ। এছাড়া দেখো ক্যালসিয়ামস, আমাদের দেখো সার্কোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, যেটা আমাদের মাসেলসের ভিতরে থাকে, সেই সার্কোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে কিন্তু ক্যালসিয়াম কিন্তু লোড কিন্তু থাকে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকবে যে ক্যালসিয়াম পাওয়া যায় কোন কোষীয় অঙ্গতে, অ্যান্সার হবে কিন্তু সার্কোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু আমাদের মাসেলসের কোষের ভিতরে পাওয়া যায়, সেই কারণে এর নাম হয় সার্কোপ্লাজমিক রেটিকুলামস। ঠিক আছে, এছাড়া দেখো আমাদের কি করে থাকে, দেখো ডিটক্সিফিকেশন কিন্তু করে থাকে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই কাজগুলো তোমরা ভালো করে কিন্তু পড়বে। এসিআর এর কাজ কি, আরইআর এর কাজ কি? আরইআর এর কাজ আমি একটাই বললাম, যে এর উপরে বসে থাকা যে রাইবোজোম, সেই নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসা যে এমআরএনএ, সেই এমআরএনএ কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়া কিন্তু সাহায্য করে থাকে। এবং ট্রান্সলেশন প্রক্রিয়া কি তৈরি হয়? আমরা জানি যে ট্রান্সলেশন প্রক্রিয়া কিন্তু প্রোটিন কিন্তু তৈরি হয়। সেই প্রোটিন কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু ঘটে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই পয়েন্টগুলো তোমরা যারা জেন পাস এবং জিএনএম দিচ্ছ ভালো করে পড়বে। তো তোমরা তাহলে বুঝতে পারলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি কি পার্ট ভালো করে পড়তে হবে। তার পরের পার্টই দেখো, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঠিক তার পরের পার্টই হচ্ছে আমাদের গলগি পার্ট। তো দেখো গলগি বডি কি কি পার্ট ভালো করে তোমাদের পড়তে হবে।
দেখো গলগি বডি যে আবিষ্কার করেছিল তার নাম আমরা জানি কি ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি ইনি কিভাবে আবিষ্কার করেন না পেঁচা যে স্নায়ু কোষ সেই স্নায়ু কোষ থেকে তিনি সর্বপ্রথম কিন্তু গলগি বডি কিন্তু তিনি আবিষ্কার করেন। হ্যাঁ, আর সেই গলগি বডি দেখো তিনটি অঞ্চল কিন্তু আমরা দেখতে পাই। দেখো বাইরের দিকে যে অঞ্চলটাকে দেখতে পাই আমরা জানি কি সিস গলগি, আর ঠিক তারপরেই দেখো যে অঞ্চলগুলো এই যখন বাইরের দিকে থাকে তাদের বলা হয় ট্রান্স গলগি। আর এই যে গলগির যে পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে পার্টগুলোকে বলা হয় কিন্তু সিস্টার্নি কিন্তু বলা হয়। এরকম অসংখ্য সিস্টার্নি নিয়ে কিন্তু গলগি বডি কিন্তু গঠিত হয় এবং এই গলগির ভিতরে দেখো কোনো প্রকার কোনো কিছু সিনথেসিস হয় না, তাই একে আমরা কিন্তু বলা হয় জোন অফ এক্সক্লুশনস। জোন অফ এক্সক্লুশন পরীক্ষা কিন্তু কোশ্চেন দেবে জোন অফ এক্সক্লুশন কোন কোষীয় অঙ্গকে কিন্তু দেখতে পাওয়া যায়, তাহলে অ্যানসার হবে গলগি বডি। এবার দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ট্রান্সলেশন প্রক্রিয়ায় যে প্রোটিনটা তৈরি হচ্ছে, ট্রান্সলেশন প্রক্রিয়ায় যে প্রোটিনটা তৈরি হচ্ছে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই যে এসিআর থেকে সেই প্রোটিনগুলো কি হয় এরকম ভেসিকেল স্বরূপ বেরিয়ে আসে। তো ভেসিকেল যুক্ত প্রোটিনটা কোথায় আসে গলগি বডিতে আসে। গলগি বডি প্রথম কোথায় সিস পার্টে আসে, তারপর সেটি ট্রান্সফার দিয়ে ভেসিকেল স্বরূপ কিন্তু বেরিয়ে যায়। হ্যাঁ, এই যে এইভাবে কিন্তু গলগি বডি থেকে কিন্তু কি হয় প্রোটিন কিন্তু ভেসিকেল স্বরূপ কিন্তু বার হয়। এবারে দেখো এই গলগির দেখো সাইড পার্ট থেকে কিন্তু আমাদের কি তৈরি হয় লাইসোজোম কিন্তু তৈরি হয়। এই লাইসোজোম কে যখন ওই ভেসিকেল স্বরূপ যখন প্রোটিনটাকে যখন খাবে তখন সেই লাইসোজোম দেখো সর্বপ্রথম এই লাইসোজোমকে বলা হয় প্রাইমারি লাইসোজোম। এই লাইসোজোম যখন গিয়ে ভেসিকেলটা গিয়ে খাবে তখন তাকে কিন্তু আমরা সেকেন্ডারি লাইসোজোম কিন্তু বলা হয়। সেকেন্ডারি লাইসোজোম তখন কি হয় ও লাইসোজোম তখন কোষ পর্দায় গিয়ে তখন কি হয় এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বার করে দেয়। এটা আমি যখন লাইসোজোম পড়াবো তখন আমি ডিটেইলসে বলবো। দেখো এই এন্ডোপ্লাজম রেটিকুলাম গলগি বডি এবং লাইসোজোম এই তিনটি কোষীয় অঙ্গ প্রায় দেখো প্রোটিন সিনথেসিসের জন্য কিন্তু প্রায় সাহায্য করে থাকে। সেই কারণে এই তিন ধরনের কোষীয় অঙ্গকে একত্রিত কিন্তু বলা হয় জিইআরএল সিস্টেম। পরীক্ষায় কিন্তু জিন পাসে দেখো এই দুই নম্বরের কোশ্চেনে কিন্তু কোশ্চেনটা থাকবে যে জিইআরএল সিস্টেম কোন কোন কোষীয় অঙ্গ নিয়ে গঠিত, তাহলে অ্যানসার হবে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি বডি এবং লাইসোজোম এদেরকে একত্রিত কি বলা হয় গলগি জিইআরএল সিস্টেম কিন্তু বলা হয়। যেমন দেখো প্রোটিন রূপান্তরিতকরণ এবং ক্ষরণে কিন্তু এদের কিন্তু ব্রাড কিন্তু ভূমিকা আছে। ঠিক আছে, ভালো করে কিন্তু এটা পড়বে। তারপরে দেখো রাইবোসোম। রাইবোসোম থেকে কোশ্চেন কিন্তু ঠিকই থাকে। রাইবোসোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, কারণ এটি কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়ায় কিন্তু প্রোটিন কিন্তু সিনথেসিস করে থাকে। এবং দেখো এই রাইবোসোমের কিন্তু আমরা দুটো সাব ইউনিট দেখে থাকি, একটা কি লার্জ সাব ইউনিট দেখে থাকি আর একটা কি স্মলার সাব ইউনিট কিন্তু আমরা দেখে থাকি। এই যে লার্জ এবং স্মলার সাব ইউনিট কিন্তু রাইবোসোম কিন্তু তৈরি হয়। এবার দেখো প্রোক্যারিওটিক্স এবং ইউক্যারিওটিক্সের কিন্তু রাইবোসোমের টাইপস কিন্তু আলাদা। প্রোক্যারিওটিক্সের দেখো রাইবোসোমের টাইপ হচ্ছে 70S, ইউক্যারিওটিক্সের রাইবোসোমের টাইপ হচ্ছে 80S। এটা দেখো এই 70S কে ভাঙলে এবং 80S কে ভাঙলে দেখো 50-30 এবং এদেরকে ভাঙলে 60-40। দেখো 60-40 এবং 50-30 কেন হচ্ছে এটা। এখন এই রাইবোসোম নিয়ে দেখো রাইবোসোমকে আমরা যখন এরকম একটি টিউবের ভিতরে প্রবেশ করিয়ে যখন সেন্ট্রিফিউজ করি সেন্ট্রিফিউজার তখন কি হয়ে যায় এই রাইবোসোম গুলো কি হয়ে যায় এরকম টেস্ট টিউবের তলায় গিয়ে একটা অধঃক্ষেপণ কিন্তু তৈরি হয়। সায়েন্টিস্ট যখন কি করে এই রাইবোসোমকে নিয়ে যখন সেন্ট্রিফিউজ করে তখন কি হয় টেস্ট টিউবের তলায় গিয়ে একটা এরকম অধঃক্ষেপণ করে। তো সেই অধঃক্ষেপণকে সায়েন্টিস্টরা নাম দেন সেডিমেন্টেশন। এই সেডিমেন্টেশন বা অধঃক্ষেপণকে তারা নাম দেয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা যাকে বলা হয় ভেইসবার্গ একক। এই কারণে এই সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের ফার্স্ট অ্যালফাবেটকে এখানে কিন্তু নামকরণ কিন্তু করে থাকে। এই কারণে এখানে 70-80 কিন্তু নামকরণ কিন্তু করা হয়। হ্যাঁ, তো এইরকম বিভিন্ন ধরনের তো নাম কিন্তু হয়ে থাকে। এবারে দেখো রাইবোসোম দেখো এই 30S কে যদি আমরা আবার ক্লাসিফাই করি 30S কে দেখো ভাঙলে 60S 20S, 50S কে ভাঙলে দেখো 20S 5S এবং 34 প্রোটিন কিন্তু আমরা দেখতে পাই। দেখো এইগুলো কিন্তু হচ্ছে তোমরা যারা জিন পাস দেবে তাদের জন্য কিন্তু এই পার্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে 30S কে ভাঙলে কি কি ভাগে ভাগায় 16S ভাগায় আর 50S কে ভাঙলে দেখো 20S 5S এবং 5.5S
এই যে এই পার্টে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো যে 60s কে যদি আমরা ভাগি, 60s কে যদি ভাঙি তাহলে আমরা কি কি রাইবোজোম পাচ্ছি দেখো। RRNA পাচ্ছি দেখো 20s, 5.8s এবং 5s। এই যে আর এখানে কিন্তু কড়া প্রোটিন থাকছে 50 কিন্তু প্রোটিন থাকছে। আর 40s কে যদি আমরা ভাঙি তাহলে দেখো 18s এ কিন্তু ভাগ হয়। আর এখানে কটা প্রোটিন দেখতে পাচ্ছি, 33টা কিন্তু প্রোটিন কিন্তু দেখতে পাচ্ছি। এবার দেখো এই যে প্রোক্যারিওট এবং ইউক্যারিওট ছাড়াও আমাদের জানি আরো দুটো কোষীয় অঙ্গন আছে যেখানে কিন্তু প্রোটিন কিন্তু তৈরি হয়। যেরকম দেখো মাইটোকন্ড্রিয়া, একে বলা হয় মাইটোকন্ড্রিয়াল রাইবোজোমস। সেই মাইটোকন্ড্রিয়াল রাইবোজোমকে দেখো, মাইটোকন্ড্রিয়াল রাইবোজোমে দেখো টাইপ হচ্ছে 55s। এই 55s কে যদি আমরা ভাঙি 35s এবং 25s, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে মাইটোকন্ড্রিয়া যে রাইবোজোম তার টাইপ কত, 55s, তাদেরকে আবার যদি আমরা ভাঙি 35s, 25s, এইভাবে কিন্তু ভাগ করা হয়। তারপর দেখো প্লাস্টিড যে রাইবোজোম দেখতে হয় সেখানে কিন্তু প্রোক্যারিওটিকদের সমতুল্য 70s কিন্তু রাইবোজোমস কিন্তু হয়। ঠিক আছে, তাহলে প্লাস্টিডের রাইবোজোমের টাইপ কত, 70s। তো এইরকম 4 ধরনের টোটাল কিন্তু আমরা রাইবোজোম কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও দেখো ব্যাকটেরিয়াদের যে রাইবোজোম আমরা দেখতে পাই 70s, সেই রাইবোজোমকে কিন্তু বলা হয় পলি রাইবোজোম, কারণ অনেকগুলো রাইবোজোম একটা এমআরএনএর সাথে এরকম ভাবে অ্যাটাচ থাকে, তাই একে আমরা কি বলে থাকি, পলি রাইবোজোমস কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, তো রাইবোজোমের সব ধরনের টাইপও আমরা সব ক্লিয়ার করে নিলাম। তো এখন এই রাইবোজোমের দেখো পকেট থাকে, 3টে পকেট থাকে। কি কি পকেট দেখো, ই পকেট, পি পকেট এবং এ পকেট। ইপিএ, এই 3 ধরনের পকেট নিয়ে কিন্তু রাইবোজোম কিন্তু হয়। যখন দেখা আছে প্রোটিন ট্রান্সলেশন টাইমে চলে আসে, দেখো এই যে মাঝখান দিয়ে একটা এমআরএনএ করে দেই, সেই এমআরএনএ দেখো উপরে হচ্ছে লার্জ সাবইউনিট, তারপরে আসে স্মলার সাবইউনিট, লার্জ সাবইউনিট। আর সেই লার্জ সাবইউনিটের কটা পকেট আছে, 3টে দেখো পকেট আছে। একটা হচ্ছে ই পকেট, একটা দেখো পি পকেট, আর একটা হচ্ছে এ পকেট। এই 3 ধরনের পকেট কিন্তু থাকে। দেখো পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে যে রাইবোজোমের ভিতরে যে এনজাইম থাকে সেই এনজাইমটার নাম কি। ওকে, এনজাইমটার নাম হচ্ছে পেপটাইডিয়াল ট্রান্সফারেজ। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন জেন পাসের জন্য, পেপটাইডিয়াল ট্রান্সফারেজ। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে এই কোশ্চেনটা, ঠিক আছে, ভালো করে এটা পড়বে। তো কিভাবে এখানে ট্রান্সলেশন প্রক্রিয়া, দেখো সর্বপ্রথম ফার্স্ট একটা চার্জিং টিআরএনএ আসে। আমাদের জানি টিআরএনএটা ঠিক কোলেভার লিপ শেপ মডেল। এই চার্জিং টিআরএনএটা সর্বপ্রথম ফার্স্ট আমাদের জানি কি ফার্স্ট কোন অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হয়, আমরা জানি মিথিওনিন। সেই মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু সর্বপ্রথম চার্জ করে নিয়ে আসে কিন্তু আমাদের হচ্ছে চার্জিং টিআরএনএ। সেই ফার্স্ট টিআরএনএটা কিন্তু সর্বপ্রথম ফার্স্ট পিতে বলে। তারপর থেকে সেকেন্ড টাইম থেকে যে আমাদের যে টিআরএনএ গুলো আসবে, দেখো মিথিওনিনের জন্য যে কোডটা থাকে টিআরএনএ কাছে সেটা হচ্ছে AUG। এই AUG কে বলা হয় ইউনিভার্সাল ফার্স্ট কোডন। সর্বপ্রথম প্রতিটা প্রাণী কিন্তু এই AUG কিন্তু হচ্ছে ফার্স্ট কোডন, যেটা কিন্তু মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু কোড কিন্তু করে। আর সেটা ক্যারি করে নিয়ে আসে চার্জিং টিআরএনএ। আর সেটা সর্বপ্রথম কোথায় বসে, ফার্স্ট পি পকেটে বসে। তারপর থেকে সেকেন্ড টাইম থেকে যে যে আমাদের টিআরএনএ গুলো সব কিন্তু এ পকেটে কিন্তু বসে। তো এই এ এবং পি পকেটের যে কোডগুলো আছে, এখান থেকে যে প্রোটিনগুলো তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হয়, সেই অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে আমরা জানি যে কি, এখানে দেখো এই ছবিটা, যে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আর একটা অ্যামাইনো অ্যাসিডের যে বন্ধনী হয় সেই বন্ধনীকে বলা হয় পেপটাইড বন্ধন। আর সেই পেপটাইড বন্ধনী করার জন্য আমাদের এই রাইবোজোমের ভিতরে একজন এনজাইম সাহায্য করে, যেটা আমি খানিকক্ষণ আগেই বললাম যে পেপটাইডিয়াল ট্রান্সফারেজ। এই পেপটাইডিয়াল ট্রান্সফারেজ এনজাইমই কিন্তু কি হয়, এদের মাঝখানে কিন্তু পেপটাইড বন্ধনী করে দেয়। যেই পেপটাইড বন্ধনী হয়ে যায় তখন এই ই পকেট দিয়ে তখন কি হয়ে যায়, তখন এই যে পলিপেপটাইড চেঞ্জগুলো কিন্তু এখান থেকে কিন্তু বাড়ে। তারপর সেই পলিপেপটাইড চেঞ্জগুলোকে মডিফাই করার জন্য দেখো চ্যাপেরন নামক এক ধরনের প্রোটিন পার্ট আছে, যে কি করে এই প্রোটিনের যে পলিপেপটাইড চেইনটাকে কিন্তু মডিফাই করে দেয়। সেই প্রোটিনটাকে দেখা আছে প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, কোয়াটারনারি প্রোটিন বা টারশিয়ারি প্রোটিন, যে প্রোটিনের দরকার পড়ে সেই চ্যাপেরন দিয়ে কি করে দেয়, ওই যে পলিপেপটাইড চেইনকে, মানে সদ্য যে পলিপেপটাইড চেইনটা তৈরি হলো সেই পলিপেপটাইড চেইনকে কিন্তু মডিফাই কিন্তু করে দেয় হচ্ছে চ্যাপেরন। ঠিক আছে, তাহলে রাইবোজোমের প্রতিটা পার্ট কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম। যত ধরনের কোশ্চেন আসবে এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো রাইবোজোমের কাজ কি, দেখো রাইবোজোমের কাজ, রাইবোজোমে যেহেতু প্রোটিন তৈরি হয় তাই আমরা কি বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি কিন্তু বলা হয়। এটি সাইটোপ্লাজমে কিন্তু অবস্থান কিন্তু করে থাকে।
তারপর দেখো এটি ইআর বা নিউক্লিয়াসের আবরণী গাত্রে অবস্থান করে রাইবোজোমের বিভিন্ন প্রকারের খরিত প্রোটিন উৎসেচক ইত্যাদি সংশ্লেষণ কিন্তু করে থাকে। রাইবোজোমের ভিতরে দেখো RNA, পরীক্ষায় যদি কোশ্চেন দেয় RNA কোথায় থাকে, দেখো আমি এখানে তিনটাই কিন্তু আমাদের দেখো RNA যে টাইপ, এই তিন ধরনের RNA কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। দেখো প্রথম দেখো mRNA, এটি কোথায় দেখতে পাওয়া যায় না, নিউক্লিয়াসে কিন্তু দেখতে পাওয়া যায়। তারপর দেখো rRNA, সেটি কোথায় দেখতে পাচ্ছি আমরা, রাইবোজোম। আচ্ছা তারপরে আসা যাক টিআরএনএ, টিআরএনএ আমাদের কোথায় দেখতে পাই, নিউক্লিওলাসে। এই দেখো এই তিনটে কিন্তু কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর জেনপাস এবং জিএনএম এবং প্যারামেডিক্যাল স্টুডেন্টদের জন্য, যে RRNA কোথায় অবস্থান করে, টিআরএনএ কোথায় অবস্থান করে, এমআরএনএ কোথায় অবস্থান করে, এরকম টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু দেখবে। তারপর দেখো স্নেহ পদার্থ কোথায় বিপাক হয়, স্নেহ জাতীয় পদার্থ কিন্তু বিপাক হয় যেটা হচ্ছে রাইবোজোমের, রাইবোজোমের সাহায্য করে থাকে। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো ভালো করে একটু পড়বা। তারপরে দেখো আমাদের পাওয়ার হাউস যাকে বলা হয়, তো সেই পাওয়ার হাউসকে আমরা কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস কিন্তু বলা হয়। কেন পাওয়ার হাউস হয়, কারণ এখানেই আমাদের যে এনার্জি, যাকে আমরা এনার্জি কারেন্সি বলা হয়, এটিপি, সেই এটিপি কোথায় তৈরি হয়, সেই এটিপি কিন্তু আমাদের এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু তৈরি হয়। সেখানে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস কিন্তু বলা হয়। কিভাবে তৈরি হয়, দেখো মাইটোকন্ড্রিয়া একে বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস। কেন বলা হয়, কারণ এদের নিজস্ব ডিএনএ থাকে, সেই ডিএনএ থাকার কারণে, সেলফ ডিএনএ থাকার কারণে একে বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস। আর এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় মানুষ। কারণ কি, এদের দেখো বাইরে এক ধরনের পর্দা আমরা দেখতে পাচ্ছি যাকে বলা হয় বহিঃস্থ পর্দা, এবং এদের ভিতরের দিককার এক ধরনের পর্দা আমরা দেখতে পাচ্ছি যাকে বলা হয় অন্তঃস্থ পর্দা। বাইরের পর্দাটাকে বলা হয় আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন OMM, এবং ভিতরের পর্দাকে বলা হয় ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই যে দেখো একটা মাইটোকন্ড্রিয়া আমি এখানে আঁকছি, দেখো এইটা তাহলে কি হয়ে গেল, আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এবং ভিতরের দিকে যে মেমব্রেন তাকে বলা হয় ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এবার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কি হয়ে যায়, এরকম ভিতরের দিকে ফোল্ড তৈরি হয়ে যায়, এরকম ফোল্ড তৈরি হওয়াকে বলা হয় ক্রিস্টেই। তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কি হয়ে যায়, ভিতরের দিকে যখন ফোল্ড হয়ে যায় তখন সেই পার্টকে আমরা কি বলে থাকি, ক্রিস্টেই কিন্তু বলে থাকি। এবার দেখো এই ক্রিস্টেই, মনে করো ক্রিস্টেইর এই যে ফোল্ডিং যে পার্ট, সেই ফোল্ডিং পার্টেই এক ধরনের পার্ট তৈরি হয় যাকে আমরা বলে থাকি অক্সিজোম। এই যে এই পার্টকে বলা হয় অক্সিজোম। এই অক্সিজোমের দেখো এই যে বেসাল পার্টটা কি হয়, ক্রিস্টেইর সাথে কানেকশন করে থাকে, এই বেসাল পার্টকে বলা হয় F1 পার্টস, এবং এই হেডটাকে বলা হয়, সরি, এই যে বেসাল পার্টকে বলা হয় F0 পার্ট, এবং হেডকে বলা হয় F1 পার্ট কিন্তু বলা হয়। পরে এর নামকরণগুলো কিভাবে হয়েছে সেটা আমরা বলছি। তারপরে দেখো এদের ভিতরে যে ডিএনএটা দেখতে পাই, সেই ডিএনএ কে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এই এমটি ডিএনএ এর ভিতরে যদি কখনো মিউটেশনস ঘটে যায়, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, দেখো তার আগে একটা কথা বলে নেই, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু আমরা মাদার্স থেকে কিন্তু পাই। হ্যাঁ, মায়ের শরীর থেকে কিন্তু প্রতিটা অফস্প্রিং তারা কিন্তু এমটি ডিএনএটা কিন্তু পায়, বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু পেয়ে থাকে। আর এই এমটি ডিএনএতে যদি কখনো মিউটেশনস ঘটে তখন এক ধরনের রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে LOIN। হ্যাঁ, LOIN, LOIN এর পুরো কথা হচ্ছে দেখো লেবার ইনহেরিটরি, সরি, ইনহেরিটরি অপটিক নিউরোপ্যাথি। ঠিক আছে, লেবার ইনহেরিটরি অপটিক নিউরোপ্যাথি, এই রোগটা কিন্তু হয়ে থাকে। এইটা আমাদের চোখের এক ধরনের প্রবলেম ক্রিয়েট করে থাকে। হ্যাঁ, তো এইটা কিন্তু ভালো করে পড়বা যে এমটিডিএনএ তে যদি মিউটেশনস ঘটে তখন তাহলে কি রোগ হয়, লেবার ইনহেরিটরি অপটিক নিউরোপ্যাথি কিন্তু রোগটা কিন্তু হয়ে থাকে। এবারে দেখো এই যে যে অক্সিজম, সেই অক্সিজমের পার্টটাই, এবার দেখো মাইটোকন্ড্রিয়াকে দেখো এই ভিতরে কিন্তু আমাদের সেলুলার রেসপিরেশন কিন্তু ঘটে। সেলুলার রেসপিরেশন কোথায় ঘটে, সেটার কিন্তু দুটো স্টেপ কিন্তু মাইটোকন্ড্রিয়া ঘটে। এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ম্যাট্রিক্স পার্টটা দেখতে পাচ্ছি, সেই ম্যাট্রিক্স পার্টের ভিতরেই আমাদের জানি কি TCS সাইকেল কিন্তু চলে। আর এই যে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানে যে ইন্টার মেমব্রেন স্পেস IMS, এখানে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জ, এই স্টেপটা, এই প্রসেস কিন্তু ঘটে।
এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে কি তৈরি হয় আমাদের জানি যে এটিপি কিন্তু তৈরি হয়, 38 মলিকিউল এটিপি যে আমরা পড়ে থাকি সেটা কিন্তু তৈরি হয়ে থাকে। এবং এই টিসিএস সাইকেলটা কোথায় ঘটে? টিসিএস সাইকেলটা কিন্তু ঘটে থাকে কিন্তু আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সে। এবার দেখো এই যে এনটিডিএন এর কাজ, এনটিডিএন এর কাজ হলো এই যে টিসিএস সাইকেল বা এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জ হওয়ার জন্য যে এনজাইমগুলো দরকার, এনজাইমগুলো দরকার, সেই এনজাইমগুলো তৈরি করে থাকে কিন্তু এই এনটিডিএনএ। হুম এই এনটিডিএনএ তাহলে কাজ কি? সেলুলার রেসপিরেশনে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। আর এই মাইটোকন্ড্রিয়ার, দেখো এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে রাইবোজোমটা থাকে, এই রাইবোজোমের টাইপ কত আমি খানিকক্ষণ আগেই বলে দিয়েছি যে 55S। এই 55S কে যদি ভাঙি আমরা 35S এবং 25S এ কিন্তু ভাগ করা হয়। এবার দেখো এই মাইটোকন্ড্রিয়া কি কাজ করে থাকে, দেখো মাইটোকন্ড্রিয়া তো এটিপি তৈরি করতে সাহায্য করে, সেই কারণে একে আমরা কি বলে থাকি? পাওয়ার হাউস কিন্তু বলে থাকি। তারপর আর কি করে থাকে? আমাদের বডি ওয়ার্ক বা হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য মাইটোকন্ড্রিয়া কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। বডি টেম্পারেচার মেনটেন করার জন্য কিন্তু সাহায্য করে থাকে। এছাড়াও দেখো ব্যাক ব্রাউন অ্যাডিপোজ টিস্যু, হ্যাঁ, র্যাড, এইগুলো কিন্তু তৈরি করতে কিন্তু মাইটোকন্ড্রিয়া কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তাহলে এইগুলো ছিল মাইটোকন্ড্রিয়ার কাজ। তারপরে দেখো আমাদের আর একটা দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গ, যার নাম কি আমরা জানি প্লাস্টিড। এখন দেখো এই প্লাস্টিড, দেখো এই স্লাইডটা দেখি, যেটা দ্বিপর্দা বিশিষ্ট একটি কোষীয় অঙ্গ যেটা অনলি ইউক্যারিওটিক প্লান্ট সেলে কিন্তু দেখতে পাওয়া যায়। এবার দেখো এই প্লাস্টিক আবার দেখো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যদি কালারযুক্ত প্লাস্টকে কি বলা হয়? ক্রোমোপ্লাস্ট। এবং বর্ণহীন প্লাস্টিককে বলা হয় লিউকোপ্লাস্ট। মানে কি? এর ভিতরে কোনো পিগমেন্ট বা রঞ্জক পদার্থ কিন্তু থাকে না, সেই কারণে একে আমরা কি বলে থাকি? লিউকোপ্লাস্ট। এবার দেখো এই লিউকোপ্লাস্টের ভিতরে কি হয়, আমরা উদ্ভিদ কি করে থাকে? ফুড স্টোর কিন্তু করে থাকে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে উদ্ভিদ কোন প্লাস্টিকের ভিতরে খাবার স্টোর করে থাকে, তাহলে অ্যান্সার হবে লিউকোপ্লাস্টিক। জিএনএম এর জন্য এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই স্লাইড থেকে একটা কোশ্চেন মাস্ট বি কিন্তু থাকবে। দেখো এই যে অ্যামাইলোপ্লাস্ট, এলায়োপ্লাস্ট এবং এই যে প্রোটিনোপ্লাস্ট, হ্যাঁ, অ্যামাইলোপ্লাস্ট এইখানে দেখো, দেখো এই যে পাশে যে তোমাদের ছবিগুলো দেওয়া আছে, দেখো এই যে এলায়োপ্লাস্টে দেখো লিপিড বা অয়েল স্টোর কিন্তু করে থাকে। তারপর দেখো অ্যামাইলোপ্লাস্টে দেখো স্টার্চ কিন্তু স্টোর করে থাকে। প্রোটিনোপ্লাস্টে প্রোটিন স্টোর করে থাকে। ঠিক আছে, তো এইরকম টাইপের কিন্তু কোশ্চেন দেবে, যে এরকম দিয়ে দিতে পারবে স্টার্চ বা শর্করা কোথায় স্টোর করে রাখে, কোন প্লাস্টিডে, তাহলে অ্যান্সার হবে অ্যামাইলোপ্লাস্ট। তারপরে দেখো প্রোটিন কোথায় স্টোর করে থাকে? প্রোটিনোপ্লাস্ট। আচ্ছা, ফ্যাট বা লিপিড বা অয়েল কোথায় স্টোর করে থাকে? এলায়োপ্লাস্টে কিন্তু স্টোর কিন্তু করে থাকে। এরকম টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের দেবে। তারপর দেখো পিগমেন্টেড যে প্লাস্টিক, সেই প্লাস্টিককে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। দেখো ক্লোরোপ্লাস্ট, রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, এছাড়াও আছে দেখো জ্যান্থোপ্লাস্ট। দেখো ক্লোরোপ্লাস্ট যার ভিতরে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে। দেখো ক্লোরোপ্লাস্টের ভিতরে দেখো ক্লোরোফিল থাকে, সেখানে ফটোসিনথেসিস প্রক্রিয়া কিন্তু সাহায্য করে থাকে। এছাড়া দেখো লিপিড সিনথেসিসে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তারপর দেখো রোডোপ্লাস্ট, এটি দেখো রোডোফাইসিন, রোডোফাইসিন নামক এক ধরনের যে রেড অ্যালগি আছে, সেই রোডোফাইসের কিন্তু কি দেখতে পায়? রোডোপ্লাস্ট নামক রঞ্জক পদার্থ কিন্তু রোডোপ্লাস্ট কিন্তু দেখতে পায়। ফিওপ্লাস্ট, ফিওফাইসি নামক এক ধরনের অ্যালগি আছে, শৈবাল আছে, তা কিন্তু ফিওপ্লাস্ট কিন্তু দেখতে পায়। এবং জ্যান্থোপ্লাস্ট যেটা হচ্ছে হলুদ রঙের, রোডোপ্লাস্ট হচ্ছে সরি, এই যে ফিওপ্লাস্ট হচ্ছে বাদামি বর্ণের, আর এই জ্যান্থোপ্লাস্ট হচ্ছে হলুদ বর্ণের কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের প্লাস্টিক তাদের রঞ্জক পদার্থ কি রঙের হয় সেইগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে। দেখো উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্ট আমাদের কোথায় দেখতে পাওয়া যায়? পাতায় কিন্তু দেখতে পাওয়া যায়। এবং সেই প্লাস্টিক দেখো এই যে সেই পাতায় দেখো আমরা পাতার কি দেখতে পাই? মেজোফিল কলা দেখতে পাই। হ্যাঁ, সেই মেজোফিল কলাকে আমরা আবার 2 ভাগে ভাগ করে থাকি, স্পঞ্জিয়েট প্যারেনকাইমা এবং প্যালিসেড প্যারেনকাইমা। এবং এর ভিতরে আমরা কি দেখতে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাই। ক্লোরোপ্লাস্টও কিন্তু হচ্ছে দ্বিপর্দা বিশিষ্ট একটি কোষীয় অঙ্গ। এর দেখো বাইরের একটা পর্দা দেখতে পাচ্ছি এবং ভিতরে একটা পর্দা দেখতে পাচ্ছি। এবার দেখো সেই প্লাস্টিডের ভিতরে দেখো এরকম পয়সার ভিতরের মতন এক ধরনের পার্ট আমরা দেখতে পাচ্ছি, এরকম পয়সার মতন একটি পার্ট, এরকম ভাবে একটা সজ্জারীতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা কি বলে থাকি? দেখো এরকম পার্টকে আমরা কিন্তু বলা হয় গ্রানা, আর এরকম পয়সার মতন পার্টকে বলা হয় থায়ালাকয়েড। এরকম দেখো একটা থায়ালাকয়েড, তার মাঝখানের পার্টকে বলা হচ্ছে লিউমেন। এবং এই লিউমেনের ভিতরে কি থাকে? ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে।
যার ফলে সূর্য থেকে আগত যে ফোটন কণাগুলো এখানে পড়ার সাথে সাথেই তখন এখানে কি হয়, ফটোসিনথেসিস প্রক্রিয়া কিন্তু চলে। হ্যাঁ, সেই ফটোসিনথেসিস প্রক্রিয়া চলে। এবার তারপরে দেখো একটা গ্রানার সাথে আরেকটা গ্রানা স্ট্রোমা ল্যামেলির মাধ্যমে কিন্তু কানেকশন কিন্তু করে থাকে। এবং এই যে প্লাস্টিকের ভিতরে যে স্পেস দেখতে পাই যাকে আমরা স্ট্রোমা কিন্তু বলা হয়, ঠিক আছে। আর এই প্লাস্টিকের ভিতরেও কিন্তু আমাদের কিন্তু ডিএনএ কিন্তু আমরা দেখতে পাই। আর এখানকার যে রাইবোজোমস আমরা কিন্তু দেখতে পাই, সেই রাইবোজোমের টাইপ কিন্তু হচ্ছে 70S। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে ক্লোরোপ্লাস্টের যে রাইবোজোম আমরা দেখতে পাই সেই রাইবোজোমের টাইপ কত, তাহলে 70S। এটা কিন্তু অনেকটা প্রোকারিওটিকদের সমতুল্য, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্লাস্টিডের আলোচনা। তারপরে দেখো ভ্যাকুওস। ভ্যাকুওস আমরা কোথায় জানি, প্লান্ট সেলে কিন্তু আমরা দেখতে পাই। ভ্যাকুওসের ভিতরে উদ্ভিদ কি করে থাকে, খাদ্য সঞ্চয় করে থাকে, রেচন পদার্থ সঞ্চয় করে থাকে। এর ভিতরে দেখো জলগহ্বর থাকে, পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এরা জল গ্রহণ করে থাকে। তারপর কি দেখতে পাই, কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল বা সংকোচনশীল ভ্যাকুওস কিন্তু দেখতে পাই। কিন্তু মাথায় রাখো উদ্ভিদ তার অতিরিক্ত যে জলটা সেটা কোথায় স্টোর করে থাকে, ভ্যাকুওস নামক এখানে কিন্তু স্টোর কিন্তু করে থাকে। তারপরে দেখো লাইসোজোম। দেখো লাইসোজোমকে আমরা কি বলে থাকি, আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কিন্তু বলে থাকি। কারণ কি, কোষের ভিতরে কোনো পার্ট যদি ডেথ হয়ে যায় সেই ডেথ পার্টকে কিন্তু সে কিন্তু কি হয়, ফ্যাগোসাইটোস। দেখো এই যে লাইসোজোম খাওয়ার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে ফ্যাগোসাইটোস, সরি এনগালফমেন্ট প্রক্রিয়া। কি প্রক্রিয়া বললাম, এনগালফমেন্ট প্রক্রিয়া। সেই এনগালফমেন্ট প্রক্রিয়া আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস, আর একটা নাম হচ্ছে কি পিনোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি হয়, এরা সলিড মেটেরিয়ালস কিন্তু খায়। আর পিনোসাইটোসিস প্রক্রিয়া মানে এরা কি হয়, লিকুইড জাতীয় খাবার কিন্তু খায়, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে কোষের ভিতরে কোনো সলিড মেটেরিয়ালস যদি পাই, তাহলে আননেসেসারি পার্টকে কি হয়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া খেয়ে ফেলে। যদি বাইরে থেকে কোনো লিকুইড পার্ট কোষের ভিতরে প্রবেশ করে তখন সেটিকে সে কি পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু খেয়ে থাকে। আর মাথায় রাখবা লাইসোজোম কিন্তু গলগি বডি থেকে কিন্তু উৎপত্তি হয়। সর্বপ্রথম যে গলগি বডি থেকে যে প্রথম যে লাইসোজোম তৈরি হয় তাকে বলা হয় প্রাইমারি লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম যখন এরকম দেখা যাচ্ছে কোনো একটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যে কোনো একটা মেটেরিয়াল যদি খেয়ে ফেলে তখন সেই লাইসোজোমটাকে বলা হয় সেকেন্ডারি লাইসোজোম, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে প্রোটিন যখন গলগি বডি থেকে যখন সিনথেসিস হয় বা মডিফাই হয়ে বাড়ায় তখন প্রোটিনযুক্ত ভ্যাকুয়াসকে যখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যখন সে খাবে তখন সে কিন্তু সেকেন্ডারি লাইসোজোমে কিন্তু রূপান্তর হবে। তারপরে সেই লাইসোজোম কি হয়ে যায়, কোষের বাইরে এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রোটিনটাকে কিন্তু কোষের বাইরে কিন্তু বের করে দেয়, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন ধরনের লাইসোজোমের আমি টাইপ দিয়ে দিয়েছি, তোমরা একটু পড়বা। প্রাইমারি লাইসোজোম, গনুলাইসোজোম, অটোফ্যাগি লাইসোজোম, হেটেরোফ্যাগি এবং রেসিডিও বডি কি, এগুলো একটু পড়ে নাও। তারপরে দেখো পারঅক্সিজমস। পারঅক্সিজম মাথায় রাখবা, পারঅক্সিজমস এটা কিন্তু হচ্ছে প্লান্ট সেলে দেখা যায়, ঠিক আছে। এই পারঅক্সিজমস কি করে থাকে, দেখো উদ্ভিদের এই পারঅক্সিজম দেখো হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 একে অক্সিডাইজ করে উদ্ভিদকে কিন্তু বাঁচায়। হ্যাঁ, তাহলে পারঅক্সিজম কাদের দেখতে পাচ্ছি, প্লান্ট সেলে দেখতে পাচ্ছি। এ কি করে, হাইড্রোজেন পারঅক্সাইডকে অক্সিডাইজ করে, হাইড্রোজেন পারঅক্সাইডকে কি করে, অক্সিডাইজ করে উদ্ভিদকে কিন্তু বাঁচায়। তারপরে কি কাজ করে থাকে, 2 নম্বর কাজ কি করে থাকে দেখো, ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে কিন্তু সাহায্য করে। আচ্ছা 3 নম্বর কি করে থাকে, লিপিড সিনথেসিসে সাহায্য করে থাকে। তারপর চতুর্থ কি করে দেখো, ফটো রেসপিরেশনস। ফটো রেসপিরেশনস কাদের হয় আমাদের জানি, C2 প্লান্ট। C2 প্লান্ট দেখা যাচ্ছে আমার একটা উদ্ভিদ দেখা যাচ্ছে আমার একটা এনভায়রনমেন্ট আছে, সেখানে দেখা যাচ্ছে অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইডের তুলনায় দেখা যাচ্ছে অক্সিজেন বেশি এবং হাই টেম্পারেচার। তখন উদ্ভিদ কি করে থাকে, সেই অক্সিজেনটাকে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করে থাকে। সেই কারণে উদ্ভিদ তখন তাদের শরীরে এক ধরনের রেসপিরেশন প্রক্রিয়া চলে যাকে বলা হয় আলোকের উপস্থিতিতে রেসপিরেশন, একে বলা হয় ফটো রেসপিরেশন। আর এই ফটো রেসপিরেশনে 2 কার্বনযুক্ত যৌগ তৈরি হয়, সেই কারণে তাকে এই চক্রকে বলা হয় C2 সাইকেল। আর C2 সাইকেল কিন্তু হতে কিন্তু সাহায্য করে থাকে। আর কি হয়, গ্লাইসিন থেকে সেরিনে রূপান্তরিত হয়। এই যে দেখো সি টু প্লান্ট যে দেখো 3 ধরনের কোষীয় অঙ্গাণু থাকে, দেখো C, P, M। এই যে দেখো মাঝখানে যে কোষ অঙ্গাণুটা তার নাম হচ্ছে কি পারক্সিজোম। এই পারক্সিজোমই কিন্তু দেখো এই যে গ্লাইসিন থেকে সেরিনে কিন্তু রূপান্তরিত হতে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, ঠিক আছে। এই কাজগুলো একটু ভালো করে পড়বে। তারপরে লাস্ট আমাদের পার্ট চলেছে সেন্ট্রিওল।
যেটা দেখো আমাদের কোষের নিউক্লিয়াসের ঠিক উপরেই অবস্থান করে থাকে। এই সেন্টিওল কিন্তু পর্দাবিহীন কিন্তু কোষীয় অঙ্গাণু। তাহলে কি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। আর এই সেন্টিওলের ভিতরেই দেখো একটা সেন্টিওলের ভিতরেই দেখো এই সেন্টিওল দেখো দুই ধরনের হয়ে থাকে। দেখো এই সেন্ট্রিওল দুটো কিন্তু থাকে, সেন্ট্রোজোমের ভিতরে দুটো কিন্তু সেন্ট্রিওল থাকে। আর এই সেন্ট্রিওল দেখো কোষ বিভাজনকালীনে এই বেমতন্তু গঠনে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোষ বিভাজনকালীন সময়ে বেমতন্তু গঠনে কোন কোষ অঙ্গাণু সাহায্য করে থাকে, তাহলে অ্যান্সার হবে যে সেন্ট্রোজোমের ভিতরে থাকা যে সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলের ভিতরেই দেখো টিবিউলিন প্রোটিন কিন্তু থাকে। কোন প্রোটিন থাকে? টিবিউলিন প্রোটিন কিন্তু থাকে। সেই টিবিউলিন প্রোটিন দেখো এরকম টিবিউলিন প্রোটিন দেখো দুই ধরনের টিবিউলিন প্রোটিন থাকে, একটা হচ্ছে আলফা টিবিউলিনস আর একটা হচ্ছে কি বিটা টিবিউলিন। এরকম দেখো দুই ধরনের টিবিউলিন প্রোটিন একে অপরের সাথে জুড়ে জুড়ে কি তৈরি হয়, বেম তন্তু কিন্তু গঠন করে। এইবারে এই জোড়ার জন্য যে প্রক্রিয়া, সেই জোড়ার জন্য যে প্রক্রিয়া আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন জোড়ার জন্য যে প্রক্রিয়া, সরি, আলফা টিবিউলিন প্লাস বিটা টিবিউলিন এদের যে জোড়া যে প্রক্রিয়া দেখো, একে এই প্রক্রিয়াকে বলা হয় পলিমারাইজেশন প্রক্রিয়া। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে, দেখো এটা কোষ বিভাজনের সাথে রিলেট করে আমি বলছি এই টপিকটা। এই পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়ে যায়, আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন জুড়ে জুড়েই তাহলে কি হয়ে যায়, এই যে যে বেমতন্তুগুলো আছে সেই বেমতন্তু গঠনে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। হুম। এছাড়া দেখো এই অ্যাস্ট্রিয়াল রে গঠনে কিন্তু সাহায্য করে থাকে কোষ বিভাজনকালীন সময়। এবারে দেখো এই টিবিউলিনের যে মডেল, এই টিবিউলিনের মডেলে দেখো এই যে দেখো এখানে দেখো তিন ধরনের টিবিউলিন আছে এ বি সি। এবারে দেখো এই ট্রিপলেট যে টিবিউলিন প্রোটিন একটার সাথে এরকম দেখো এরকম স্পোকের মতন পার্ট একটা দেখো সেন্ট্রাল হাবের সাথে কানেকশন করে থাকে। এতে দেখো বাইরে দেখো নটা টিবিউলিন প্রোটিন আছে, একটা দুটো, হ্যাঁ এরকম নটা পার্ট কিন্তু আছে। আর সেন্ট্রালে কিন্তু কোনো টিবিউলিন প্রোটিন না থাকায় সেখানে এদের এই মডেলকে বলা হয় 9+0 মডেল কিন্তু বলা হয়। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে 9+0 মডেল কোথায় আমরা দেখতে পাওয়া যায়, তাহলে সেন্ট্রিওলের কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরের পার্টটা দেখো আমাদের হচ্ছে লাস্ট পার্ট আমাদের যেটা কোর্সের, যেটা হচ্ছে আমাদের স্পাম। এবার দেখো সেই স্পামের দেখো স্পামের যে হেডের মাথার দিক দেখো একটা পার্ট থাকে যার নাম আমরা জানি অ্যাক্রোজোম। আর এই অ্যাক্রোজোম এর নাম কি, অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের ভিতরে আমাদের জানি দুই ধরনের এনজাইম থাকে, একটার নাম কি হায়া লিউরিনেডেস, আরেকটা এনজাইম থাকে যার নাম হচ্ছে কি জোনালাইসিস। দেখো যখন ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেধকালীন সময়ে যখন এগের সাথে ডিমে এগের সাথে যখন স্পামের ফিউশনস হয় তখন কিন্তু এই হায়ালুরিনিডেস এবং জোনালাইসিং এনজাইম কিন্তু সাহায্য করে থাকে। তারপর দেখো এই যে হায়ালুরিনিডেস এবং জোনালাইসিং যে এনজাইম যেটা অ্যাক্রোজোমের ভিতরে থাকে, সেই অ্যাক্রোজোম তৈরি হয় মাথায় রাখবা গলগি বডি থেকে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে গলগি বডি থেকে কি তৈরি হয়, শুক্রকোষে কিন্তু হচ্ছে আমাদের অ্যাক্রোজোম কিন্তু তৈরি হয়। এবার দেখো এই স্পামের যে টেল, হ্যাঁ এই স্পামের টেল তৈরি করার জন্য দেখো স্পাম কোষের যে সেন্টিওল থাকে সেই সেন্টিওল একটা দেখো এখানে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের নিচে থাকা আর একটা দেখো সেন্টিওল কি হয়, এদের এই ফ্লাজেলা যুক্ত ল্যাজ গঠনে কিন্তু সাহায্য করে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন দেয় যে স্পামের যে দুটো সেন্টিওল, সেন্টিওল দুটোর কাজ কি, একটা দেখো হেডের যে নিউক্লিয়াস ঠিক তার তলায় থাকে আর একটা সেন্টিওল কি করে থাকে, এদের ফ্লাজেলা যুক্ত লেজ কিন্তু গঠনে কিন্তু সাহায্য করে। এবার দেখো একটা টেলকে যদি কাটি, সেই টেলকে যদি আমরা মাইক্রোস্কোপিক মডেলে যদি আমরা দেখে থাকি, দেখো এই টেলকে দেখো বলা হচ্ছে একজনমিক টেল কিন্তু বলা একজনমিক টেল। সেই টেলের দেখো এদেরও কিন্তু দেখো এই সেন্টিউলের ভিতরে মতন কিন্তু নটা কিন্তু প্রোটিন আছে, একটা দুটো তিনটে এরকম ভাবে যদি আমরা দেখি তো টোটাল নটা কিন্তু দেখতে পাই। তাহলে এদের বাইরে দেখো পেরিফেরাল যে টিউবিউলিন প্রোটিন কটা দেখতে পাচ্ছি নটা, এবং এদের মাঝখানে দেখো সেন্ট্রাল দুটো পার্ট দেখতে পাচ্ছি। এই দুটো থাকার কারণে এই মডেলকে বলা হয় 9+2 মডেল। পরীক্ষা যদি কোশ্চেন দেয় যে 9+2 মডেল কোথায় দেখতে পাই আমরা, তাহলে অ্যান্সার হবে যে প্লাজেলার যে একজনিমাল যে মডেল আমরা দেখতে পাই সেটা কিন্তু 9+2 মডেল কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, সো থ্যাংক ইউ। তাহলে এই ছিল আমাদের ওয়ান পাস ওয়াই ওয়ান শর্ট ভিডিও, এবং এই একটা ভিডিওর মাধ্যমে আমাদের কোর্সের যাবতীয় যাবতীয় যে কোশ্চেন এবং হোল ইনফরমেশন আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা
এই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং এখানে আমি যে যে পার্টগুলো খুব জোর করে বলেছি সেগুলো একটু ভালো করে শুনবে। আশা করি তোমাদের জেন পাস বলো বা জিএনএম, এএনএম, প্যারামেডিক্যাল, এইসব সব ধরনের এক্সামের যে কোশ্চেনগুলো থাকে আশা করি তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো থেকে থাকে অবশ্যই শেয়ার করবে এবং আমার এই ইউটিউব চ্যানেল এটা কিন্তু একটু ফলো করবে, বায়োভার্সিটি। এখানে কিন্তু আমি প্রতিদিনই প্রায় আমি ওয়ান শট ভিডিও আনবো যারা জেন পাস এক্সামিনেশন প্রার্থী বা জিএনএম, এএনএম বা এর পরবর্তী যারা প্যারামেডিক্যাল এক্সাম দেবে তারা আশা করি অনেক হেল্পফুল হবে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না। থ্যাংক ইউ।